যেগুলো আগে থেকে যদি জানা থাকে তাহলে এই ব্যাপারে আপনাদের এই অ্যাপ্রোচটা সেটা অনেক বেশি এফিশিয়েন্ট হয়। তো আমরা সেগুলো সবাই মিলে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করবো একসাথে। আপনারা যারা আপনাদের পরিচয় দিতে পারেননি, আমরা শেষে আবার আপনাদের সাথে পরিচিত হয়ে নিব। আমরা ডিউরিং দ্য সেশন আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, অথবা আমরা সেশনের শেষে উই ক্যান হ্যাভ এ কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন। তো সেটা আপনি যদি করতে চান, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা লিখে রাখবেন যেন আমাকে প্রশ্ন করতে পারেন। আমার সম্পর্কে আপনাদের আর কিছু জানার আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার। মানে ম্যানেজমেন্ট স্কিলটা আমি যেটা বলছিলাম যে আমরা যখনই একটা অর্গানাইজেশন শুরু করি তখন কিছু কিছু বিষয় আগে থেকে যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জার্নিটা অনেক সহজ হয়, অনেক রিস্ককে আমরা আগে থেকেই অ্যান্টিসিপেট করে সেটাকে মিটিগেট করতে পারি, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। রিস্ক মানেই হচ্ছে আপনার কস্ট, রিস্ক মানেই হচ্ছে আপনার এর একটা ফাইন্যান্সিয়াল প্রাইস আছে। হ্যাঁ, তো এটাকে যতটা মিটিগেট করা যায়, যতটা কমিয়ে রাখা যায় রিস্ককে, আমাদের ফাইন্যান্সিয়াল রিস্কটা বা মানে ফাইন্যান্সিয়াল ক্ষতি হওয়ার সম্ভাবনাটা, আশঙ্কাটা অনেক কমে যায়। তো সেটা করতে গেলে ম্যানেজমেন্ট স্কিলটা আমাদের কি কাজে লাগে? প্রথম, যে কোনো একটা অর্গানাইজেশন একটা যখন অনেকজন মানুষ মিলে একটা কাজ করে তখন ফান্ডামেন্টাল একটা প্রবলেম দেখা যায়। এটা হচ্ছে একটা পার্টিকুলার কাজ কে করবে এই ব্যাপারটা যদি ডিফাইন করা না থাকে, কার দায়িত্ব সেটা যদি ডিফাইন করা না থাকে, তাহলে টিপিক্যালি সবাই মিলে একটা কাজ করার চেষ্টা করে, অথবা কেউই একটা কাজ কেউই করেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এবং সেটা যখন হয় একটা টিম ওয়ার্ক সিচুয়েশনে, একটা অর্গানাইজেশনের মধ্যে অনেকগুলো কাজ থাকে এবং আমাদের অনেকগুলো কাজ যখন আমরা সম্পন্ন করি তখনই একটা রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি হয়। ইট ইজ লাইক আ গেম। আপনি ফুটবল খেলেন বা ক্রিকেট খেলেন, এর মধ্যে 11 জন যে খেলোয়াড় থাকে তাদের প্রত্যেকের একটা রোল আছে। একটা ফুটবল ফিল্ডে 11 জনই যদি গোল করার চেষ্টা করে তাহলে কিন্তু গোল হবে না, বরং উল্টো গোল খেয়ে যাওয়ার চান্সেস তৈরি। আবার 11 জনই যদি গোলকিপিং করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা গোল দিতে পারে। তো একই কাজ যেমন সবাই করার চেষ্টা করাটাও ঠিক না, আবার এটা আমার কাজ না অমুক করবে এরকম পরিস্থিতিও যখন তৈরি হয় তখন দেখা যায় যে একটা কাজ হয় না। অনেক সময় দেখা যায় যে আপনি মিডফিল্ডার, ফুটবল খেলছেন, আপনি প্লে মেকার, আপনি প্লে মেক করে যখন স্ট্রাইকিং পজিশনে বলটা পাস করলেন তখন আপনার স্ট্রাইকার ওখানে নেই। তো তাতে কি হবে? আপনার পুরো পরিশ্রমটাই নষ্ট হবে। সুতরাং একটা টিপিক্যাল যে চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে somebody, nobody and anybody problem। অর্থাৎ একটা অর্গানাইজেশনে 4 ধরনের লোক থাকে, এভরিবডি, সামবডি, এনিবডি এন্ড নোবডি। এবং এই চ্যালেঞ্জের যে কোনো একটা কাজের ক্ষেত্রে either it becomes everybody's problem or somebody's problem or anybody's problem or nobody's problem। এটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে ওই কাজটা সুষ্ঠুভাবে হওয়ার সম্ভাবনা থাকে। ম্যানেজমেন্ট স্কিলে আমরা যেটা শিখবো এই আগামী 1-1.5 ঘন্টা, সেটা হচ্ছে এই এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি সিচুয়েশনটাকে কি করে আমরা স্ট্রিমলাইন করতে পারি একটা অর্গানাইজেশন, কি কি করলে আমরা একটা অর্গানাইজেশনকে এমন ভাবে সাজাতে পারি যাতে প্রত্যেকেই তার নিজের
কাজটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকবে এবং সে তার নিজের কাজটা সুচারুভাবে করতে পারবে, এবং যে ইন্টার ডিপেন্ডেন্সি থাকে একজনের কাজের উপর আরেকজনের ডিপেন্ডেন্সি, একজন একটা শেষ করলে আরেকজনের যে শুরু হয়, একজনের সাকসেসের উপরে যে আরেকজনের সাকসেস নির্ভর করে, এই ব্যাপারগুলোকে কত সিমলেসলি, কত কতটা মানে বাধাহীন ভাবে আমরা সাজাতে পারি, যাতে আমাদের যে অর্গানাইজেশনাল গোল, আমাদের অর্গানাইজেশনের যে সেটাকে আমরা যেন সাকসেসফুলি অ্যাচিভ করতে পারি, আমরা সেটা জানার চেষ্টা করব। সো ম্যানেজমেন্ট স্কিলের প্রথম কথাই দাঁড়াচ্ছে যে একটা কাইন্ড অফ একটা টিমের মধ্যে একটা অর্ডার তৈরি করা, একটা টিমের মধ্যে একটা স্ট্রাকচার, একটা ডিসিপ্লিন তৈরি করা, যাতে প্রত্যেকে তার কাজ সম্পর্কে ধারণা থাকে, প্রত্যেকে তার রোল সম্পর্কে ধারণা থাকে, এবং একটা এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় যেই এনভায়রনমেন্টে প্রত্যেকে তার রোলটা প্রপারলি এক্সিকিউট করতে পারে, যেন অর্গানাইজেশনের যে গোল, সেই গোলটা আমরা অ্যাচিভ করতে পারি। আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটাকে আমরা মোটামুটি তিনটা মেজর ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যানেজিং বিজনেস, অর্থাৎ কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে ম্যানেজ করব, তার তিনটা মেজর বিষয় থাকবে। একটা হচ্ছে ম্যানেজিং পিপল, আরেকটা হচ্ছে ম্যানেজিং রিস্ক, এবং আরেকটা হচ্ছে ম্যানেজিং ইয়োর মানি। এই তিনটা নিয়ে হচ্ছে ম্যানেজিং ইয়োর বিজনেস। তারপরে আমরা একটু আলোচনা করবো অ্যাবাউট লিডারশিপ, এবং কারণ যে কোনো অর্গানাইজেশনের সবকিছু ফাইনাল ডেলিভারি অর ফাইনাল যে সাকসেস, সেটা ডিপেন্ড করে হাউ ওয়েল ইট ইজ বিং লেড। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম এটার একটা খুব বড় উদাহরণ। আমাদের যে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে অনেকেই বলে যে ও খেলতেও যদি ফিটও না থাকে, তারপরেও ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি ইজ ইন দ্য ফিল্ড ফর হিজ লিডারশিপ কোয়ালিটি। সো লিডারশিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা আমরা দেখবো যে এই আমাদের পিপল ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিভাবে সাকসেসফুলি এক্সিকিউট করার জন্য লিডারশিপটা দরকার। এবং ফাইনালি আমরা খুব সংক্ষেপে বিজনেস প্ল্যানিং এর যে গুরুত্ব, সেটা আমরা একটু বোঝার এবং আলোচনা করার চেষ্টা করি। ম্যানেজমেন্ট কনসেপ্ট, এখানে একজন বলছিলেন আপনি ম্যানেজমেন্টে মাস্টার্স এবং অনার্স করেছেন, তো আই এম শিওর আপনি এই থিওরি গুলো, এই কনসেপ্ট গুলোর সাথে পরিচিত। যে ট্রেডিশনাল যে কনসেপ্ট, আমি বলি যে সেই কনসেপ্টটা অনেকটা ম্যানেজমেন্টকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চিন্তা করে করা হতো একটা সময়। অর্থাৎ ম্যানেজমেন্টের কাজ হচ্ছে, দ্য কনসেপ্ট অফ ম্যানেজমেন্টটা হচ্ছে কি করে আরেকজনকে দিয়ে কাজ আদায় করে নেওয়া। কিন্তু এই ট্রেডিশনাল কনসেপ্ট থেকে মডার্ন ম্যানেজমেন্ট অনেকটাই বেরিয়ে এসেছে। এখন বেসিক্যালি ম্যানেজমেন্ট বলতে বোঝায় এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এমন একটা পরিবেশ তৈরি করা উইদিন অ্যান অর্গানাইজেশন, যেখানে প্রত্যেকেই তার নিজের কাজ সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এবং সে তার কাজটা প্রপারলি করার জন্য মোটিভেটেড থাকবে, এবং প্রত্যেকে তাদের যে রেসপন্সিবিলিটি সেটা ডেলিভার করার মাধ্যমে অর্গানাইজেশনের যে গোল সেটাকে তারা অ্যাচিভ করতে পারে। তো মডার্ন ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেশি মানে মডার্ন ম্যানেজাররা অনেক বেশি এনাবলার। ট্রেডিশনাল ম্যানেজাররা অনেকটা অ্যাডমিনিস্ট্রেটরের মতো ছিলেন। অর্থাৎ ট্রেডিশনাল ম্যানেজমেন্ট কনসেপ্ট অনুযায়ী ম্যানেজাররা যেটা করতেন বলে দিতেন, তোমার এইটা কাজ করতে হবে, সেটা কাজ করতে হবে, দাঁড়িয়ে থেকে কাজ করানো, এরকম একটা কনসেপ্ট ছিল। কিন্তু মডার্ন ম্যানেজমেন্ট এখন সেই কনসেপ্ট থেকে আস্তে আস্তে বেরিয়েছে। তারা বলতে চাইছে ওইভাবে আসলে এমপ্লয়ির 100% অর এমপ্লয়ির বেস্ট যেই আউটপুট সেটা পাওয়া যায় না, বরং যদি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যায় যাতে মানুষ তার রোল সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া থাকে, এবং সে যেন মোটিভেটেড থাকে যে তার কাজটা করার জন্য, এবং সে তার সর্বোচ্চ যে দক্ষতা সেটা ব্যবহার করে, তখনই রেজাল্টটা অনেক বেশি
রিওয়ার্ডিং হয় অর্গানাইজেশন। তো সো আমরা যদি এবার মানে আমরা যেহেতু মডার্ন অর্গানাইজেশনের কনসেপ্ট মাথায় নিয়ে আমাদের নিজেদের ব্যবসা এখন তৈরি করবো, এবং আমরা যাদেরকে নিয়ে কাজ করব, আমাদের অর্গানাইজেশন যারা কাজ করবেন তারাও যেহেতু এই কনসেপ্ট এই মাইন্ডসেট নিয়েই থাকেন। কারণ আমাদের সমাজে কিন্তু ফর এক্সাম্পল একটা সময় ছিল আমরা যখন কাইন্ড অফ কলোনিয়াল রুলের মধ্যে ছিলাম, তখন আমরা কিন্তু মনে করতাম যিনি আমাদের শাসন করেন তিনি রাজা এবং আমরা প্রজা, তো তার ইচ্ছাই শিরোধার্য। কিন্তু এখন কিন্তু এই ধরনের কনসেপ্ট নিয়ে আসলে কেউ শাসন করলে সেটা খুবই মানে ফিউটাইল হয়ে যাবে। মানুষ ওভাবে চিন্তা করে না, মানুষ অনেক বেশি স্বাধীনভাবে চিন্তা করে। মানুষের আউটলুক, মানুষের অ্যাপ্রোচ, এগুলো সরে অনেক বদলে গিয়েছে। তো মডার্ন ম্যানেজমেন্টও সেই বদলটাকেই একরকম অ্যাড্রেস করে। কারণ মডার্ন ম্যানেজমেন্ট মনে করে যে মানুষকে কাইন্ড অফ ফোর্স করে বা মানুষকে বাধ্য করে কাজ করানোর চাইতে মানুষকে কাজ করতে উদ্বুদ্ধ করা এবং কাজের পরিবেশ তৈরি করার মাধ্যমে অনেক বেশি আউটপুট পাওয়া যায়। সো আমাদের সেটাই হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে। এবং আপনারাও যখন অনেকেই বলছেন আপনারা বিজনেস শুরু করবেন, অনেকে শুরু করেছেন, আপনাদের ইনিশিয়ালি যে কোনো স্টার্ট আপ কোম্পানিতে অনেক কম মানুষ থাকে এবং আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়তে শুরু করে। তো আপনাদেরও এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অনেক বেশি ইফেক্টিভ ম্যানেজমেন্ট প্র্যাকটিস হচ্ছে মানুষকে কাজ করানোর চাইতে কাজের পরিবেশ তৈরি করে দেয়া, তার রোল সম্পর্কে তাকে ক্ল্যারিটি দেয়া, এবং এরকম করে যদি একটা এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া যায় তাহলে আউটপুট অনেক বেশি। এবার আমরা বলেছিলাম যে ম্যানেজিং বিজনেস, আপনি বিজনেস ম্যানেজ করার তিনটা মেজর আসপেক্ট। একটা হচ্ছে ম্যানেজিং ইউর পিপল, অর্থাৎ ম্যানেজমেন্টের মূল যে ফাংশন সেটা হচ্ছে পিপল ম্যানেজমেন্ট। আপনার অর্গানাইজেশনে আপনার টিমে যে মানুষরা কাজ করবে, আপনার টিম মেম্বার্স, তাদেরকে ম্যানেজ করাটা হচ্ছে ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য কি ফাংশন। নাও ম্যানেজিং পিপল অর্থাৎ আপনার আপনার যে টিমমেট, আপনার যে হিউম্যান রিসোর্সেস আছে আপনার অর্গানাইজেশনে, তাদেরকে ম্যানেজ করতে হলে মোটামুটি এর চারটে ফাংশন আছে, যেটা আপনারা মনে রাখবেন যে ম্যানেজিং পিপল is consisting of four basic functions. তার চারটা কাজ মিলে হচ্ছে পিপল ম্যানেজমেন্ট। এক নম্বর হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ আপনারা অনেকেই বলছেন, আমি অন্তত 3জন বলেছেন যে তারা রিনিউয়েবল এনার্জি দিয়ে রিসাইক্লিং অথবা ব্যাটারি নিয়ে কাজ করে। অনেকে এগ্রো বিজনেস, একজন বলেছেন এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে বিজনেস এক্সপ্যান্ড করতেছেন। অর্থাৎ আপনাদের এক একজনের এক এক রকমের বিজনেসের গোল রয়েছে। নাও প্ল্যানিং মানে হচ্ছে ধরেন এই বিজনেসটাকে, একটা হচ্ছে বিজনেসের টাইপটা কেমন, 2 নম্বর হচ্ছে বিজনেস অপারেশনটা কিরকম হবে, 3 নম্বর হচ্ছে আপনার আগামী 3 থেকে 5 বছরের লক্ষ্য কি আছে। এই বিষয়গুলো মাথায় রেখে একটা কাইন্ড অফ অ্যাকশন প্ল্যান তৈরি করা, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের একটা প্ল্যান যদি না থাকে আপনি বাকি কাজগুলো ঠিক মতো করতে পারবেন। দেখা যাবে যে আপনি যখন কাজে নেমেছেন তখন কিছু কিছু জায়গায় এমন সব মানুষ আছে যাদেরকে আপনি কাজে লাগাতে পারছেন না, আবার কিছু কিছু কাজের জন্য আপনার প্রপার রিসোর্সই নেই। সো ফর এক্সাম্পল ধরেন আপনি যেই আমি যদি ব্যাটারির কনসেপ্ট পাইছি, আপনারা একটা ইনোভেটিভ টেকনোলজি নিয়ে কাজ করতে চাইছেন, যে ইনোভেটিভ টেকনোলজিটা আপনি মনে করছেন যে এই ইনোভেটিভ টেকনোলজিটা দের ইজ এ মার্কেট। এবার একজন বললেন যে আপনি এমন একটা ব্যাটারি নিয়ে কাজ করতে চাইছেন যেটা যে পাওয়ার টিলার, ইভি বাইক, এই রকমের যেই মোটরাইজ যেসব আমাদের যন্ত্র রয়েছে বা আমাদের
যানবাহন রয়েছে সেগুলোতে ব্যবহার করা হবে, এবং এই ব্যাটারিটা এমন হবে যে এটাকে আর চার্জ দেওয়া লাগবে না, এটাকে এটা এটা প্রবলি এটাকে এটা সেলফ চার্জেবল বা হোয়াট এভার এরকম একটা টেকনোলজি নিয়ে কাজ করা হচ্ছে। নাও আপনার কি দরকার? প্রথমত হচ্ছে এই টেকনোলজিটা, এই যে ইনোভেটিভ টেকনোলজি, সো এইরকম ব্যাটারি একটা বানানোর জন্য আপনার এই ব্যাপারে জ্ঞান আছে এরকম মানুষ তো আপনার প্রোডাকশনের জন্য। নাম্বার টু হচ্ছে আপনি যে যাদের কাছে এই ব্যাটারিটা বিক্রি করবেন তারা মূলত আপনার কথা শুনে যেটা মনে হলো দে লিভ ইন দ্য রুরাল বাংলাদেশ, অর্থাৎ শহরের মানুষ। এই যন্ত্রগুলো যারা ব্যবহার করেন তারা গ্রামে থাকে। সো তাদের কাছে আপনার যন্ত্রটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সো ইউ নিড টু ফিগার আউট এ ওয়ে টু ডিস্ট্রিবিউট দেম। এবারে এটার যদি কোনো মেনটেনেন্সের ব্যাপার থাকে তাহলে আপনার কাস্টমাররা কি করে মেনটেনেন্স সার্ভিসটা পেতে পারে তার একটা ব্যবস্থা থাকতে হবে। আপনি যদি মনে করেন যে দিস ইজ ভেরি সাকসেসফুল, সো এটা দেশের বাইরেও বিক্রি করা যেতে পারে, সো আপনার সেটার জন্য পরিকল্পনা থাকতে হবে কিভাবে করতে। এই যে আপনার আইডিয়াটাকে অপারেশনাল করার জন্য, আপনার আইডিয়াটাকে কাজে পরিণত করার জন্য আপনার মাথায় রাখতে হবে যে আপনার কোন কাজের জন্য কখন কি ধরনের লোক লাগবে এবং আপনি কিভাবে কখন এই লোকদেরকে আপনার অর্গানাইজেশনের মধ্যে হায়ার করবেন বা আপনি ইনভলভ। তো তার একটা পরিকল্পনা আপনার থাকতে হবে। সো ম্যানেজমেন্ট ফাংশনের প্রথম কাজটাই হচ্ছে প্ল্যানিং, আপনার একটা পরিকল্পনা থাকে। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে অর্গানাইজিং। নাও আপনি তো পরিকল্পনা করলেন, করে এবার আপনি ইউ হ্যাভ হায়ার্ড পিপল। এবারে মানুষকে যদি আপনি নিজেই চিন্তা করেন, আপনি যখন কোথাও কাজ করেন আপনার প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যে আপনার কাজটা কি, আপনার কাছ থেকে কি কাজ আশা করা হয় এবং সেই কাজটা করার জন্য আপনার যথেষ্ট স্কিল আছে কিনা এবং সেটার জন্য আপনার যেই আপনার যে অর্গানাইজেশনাল সেটআপ সেই সেটআপটা আছে কিনা, এবং কাজের ইন্টারডিপেন্ডেন্সি থাকে, অর্থাৎ আরেকজনের কাজ শেষ হলে আপনার কাজ শুরু হয় বা আরেকজনের কাজের পরে আপনার কাজ শুরু হয় বা আরেকজনের কাজের আগে আপনার কাজ শুরু হয়। তো সেই যে সেই সেই যে ধারাটা, সেই যে ফ্লোটা সেটা ঠিক মতো আছে কিনা, যদি না থাকে তাহলে ডিসিপ্লিন থাকবে না এবং তখন একটা কাজ হবে আর একটা কাজ হবে না, এরকম হবে। ওই এগেইন আমি যদি খেলার উদাহরণ দিই, ক্রিকেট খেলার মতো, প্রথম কথা হচ্ছে যে আপনি যখন ব্যাটিং করতে নামছেন ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার আইডিয়া আপনার টিম আপনার কাছ থেকে কি চায় এবং কিভাবে আপনার ব্যাট করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনার যখন দুজন ব্যাটসম্যান রান নিতে চায়, যখন একজন দৌড় দিল এবং আরেকজন দিল না এরকম পরিস্থিতি হয়, ইনভ্যারিবলি একজন রান আউট হয়ে। সুতরাং এই যে সিঙ্ক্রোনাইজেশনটা, এই যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে এই প্রত্যেকের রোলটাকে ডিফাইন করে দেয়া এবং ইন্টারডিপেন্ডেন্সি গুলোকে ডিফাইন করে দেয়া, এইটাকে বলে হচ্ছে অর্গানাইজিং। অর্থাৎ প্ল্যানিং এর পরের স্টেপটা হচ্ছে আপনার স্ট্রাকচারটাকে দাঁড় করিয়ে ফেলা। আপনারা অনেকেই হয়তো পরিচিত আছেন যারা কখনো কোনো অর্গানাইজেশনে কাজ করেছেন বা ম্যানেজমেন্ট স্কুলে কাজ করেছেন, বা মোর অর লেস আমরা সবাই অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা অর্গানোগ্রাম বলে একটা বস্তুর সাথে পরিচিত। এটা হচ্ছে বেসিক্যালি একটা অনেকগুলো বক্স থাকে এবং একটা বক্স গুলো একটার সাথে আরেকটা আপনার কানেক্টেড থাকে। বেসিক্যালি এই অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা যেটা বোঝায় সেটা হচ্ছে একটা অর্গানাইজেশনে কে কোথায় আছে, কার কি কাজ এবং কে কার কাছে রিপোর্ট করছে এবং তার টিমের মধ্যে কে আছে, কে কার জন্য রেসপন্সিবল। এতে যেটা হয় এই অর্গানাইজেশনের যতগুলো আপনার মেম্বার্স আছেন, যত এমপ্লয়িজ আছেন, সবাই তাদের অবস্থানটা সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা পেয়ে যান, সবকিছু একটা স্ট্রাকচারের মধ্যে থাকে। সুতরাং রেপিটেটিভ কাজ, একই কাজ কয়েকজন, প্রথমে আমরা যেটা বলছিলাম যে এভরিবডি সামবডি নোবডির যে একটা সিচুয়েশন তৈরি হয় সেই সিচুয়েশনটা যেন না হয়। অর্থাৎ কার কি কাজ সবাই জানে, কে কাকে রিপোর্ট করবে, কে কার উপর ডিপেন্ডেন্ট, এই সবগুলো বিষয় যেন সবার মধ্যে ক্ল্যারিটি থাকে, স্ট্রাকচারটা থাকে, সো দ্যাট তারা যে প্ল্যানটা আপনি করেছেন সেই প্ল্যানটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারে। এই ধরনের অর্গানাইজিং
এইরকম স্ট্রাকচার তৈরি করার আরেকটা সুবিধাও আছে, সেটা হচ্ছে এরকম স্ট্রাকচার যখন তৈরি হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন জায়গায় আপনার দুর্বলতা আছে, কোন জায়গায় আপনার বেশি লোক আছে যাদেরকে আপনার দরকার নেই, আবার কোন জায়গায় আপনার লোক নেই যেখানে আপনার লোক দিতে হবে। আবার এই স্ট্রাকচার থাকার যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন আরো একটা সুবিধা আছে, আমরা পরে সেটা দেখবো, যে আপনার রাইট স্কিল গুলো জায়গা মতো আছে কিনা, যে যেই কাজটা পারে, যে কাজটাতে সবচেয়ে ভালো সে সেই কাজটা করছে কিনা, সেই জিনিসটাও আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যখন আপনি স্ট্রাকচার করতে। তাহলে ম্যানেজমেন্ট ফাংশনের প্রথম কাজ হচ্ছে একটা প্ল্যান তৈরি করা, একটা পরিকল্পনা তৈরি করা। দ্বিতীয় কাজ হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করা, অর্গানাইজ করা আপনার যে হিউম্যান রিসোর্স আছে সেটাকে, আপনার যে মানব সম্পদ আছে। 3 নম্বর হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল যেটা আপনার ডিরেক্টলি প্লে করতে হবে, সেটা হচ্ছে লিডারশিপ। এই যে স্ট্রাকচারটা আপনি তৈরি করলেন, আপনার টিমটা আপনি তৈরি করলেন, যে টিমের মধ্যে ব্যাটসম্যান আছে, বোলার আছে, উইকেট কিপার আছে, অলরাউন্ডার আছে, স্পিনার আছে, পেস বোলার আছে, ওপেনিং ব্যাটসম্যান আছে, মিডল অর্ডার ব্যাটসম্যান, এই যে বিভিন্ন রোল যে স্ট্রাকচার আপনি তৈরি করেছেন, এবার প্রত্যেককে তার সেই রোল অনুযায়ী বেস্ট আউটকাম দেওয়ার জন্য যেই এনাবলিং এনভায়রনমেন্টটা তৈরি করা, পরিবেশটা তৈরি করা, তাদের স্কিলসটা তৈরি করা, তাদের কোনো কনফিউশন থাকলে সেই কনফিউশন গুলোকে ক্ল্যারিফাই করা, তাদের যদি কোনো সাহায্য দরকার হয় সেটার ব্যবস্থা করা, তাদের যদি এই পুরো বিষয়টাকে লিড করাটা হচ্ছে 3 নম্বর মেজর ফাংশন ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনি পরিকল্পনা তৈরি করলে, আপনি স্ট্রাকচার তৈরি করলেন, এবার আপনার টিম হয়ে গেল, এটাকে লিড করতে হবে। আর যদি লিড করতে না পারেন স্ট্রাকচারটা আসলে এফেক্টিভ হবে না। ফাইনাল যেই কাজ ম্যানেজমেন্ট ফাংশন, সেটা হচ্ছে কন্ট্রোলিং। অর্থাৎ এই এই তো সব করলেন, করার পর যখন এবার আপনি মাঠে নামলেন, যখন আপনি কাজ করতে শুরু করলেন, আপনি ইনভ্যারিয়েবলি অনেক রকমের সিচুয়েশনের সম্মুখীন হবেন। দেখবেন যে আপনার পরিকল্পনা মতো সব হচ্ছে না। এই না হওয়ার অনেক রকমের কারণ থাকতে পারে। এই কি কারণে হচ্ছে না সেটাকে বের করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ এ কন্ট্রোল মেকানিজম। এই যেই জিনিসটা আপনাকে এনশিওর করবে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা ঠিক মতো হচ্ছে কিনা, সেই ব্যাপারে আপনার আপনি আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এন আইডিয়া অ্যাবাউট। অর্থাৎ আপনার এমন একটা সিস্টেম থাকতে হবে যাতে আপনি পরিকল্পনা মতো আগাতে পারছেন কিনা সেই ব্যাপারে আপনি সবসময় আপনার কাছে ক্লিয়ার আইডিয়া। আপনি যাকে যেই কাজটা দিয়েছেন সে সেই কাজটা করার জন্য কেপেবল কিনা সেই ব্যাপারে আপনার আইডিয়া থাকতে হবে। সে করতে পারছে কিনা সেই আইডিয়া থাকতে হবে। তার সেই স্কিলস আছে কিনা, বা তার কোনো ট্রেনিং দরকার আছে কিনা, বা তার কোনো ইনফরমেশন দেওয়া দরকার আছে কিনা, সেটা বুঝতে পারতে হবে। সেটার জন্য আপনার একটা কন্ট্রোল মেকানিজম থাকতে হবে। এইটা হচ্ছে 4 নম্বর ফাংশন আপনার পিপল ম্যানেজমেন্ট। তো প্রথম হচ্ছে পরিকল্পনা তৈরি করা, প্ল্যানিং। সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার তৈরি করা, অর্গানাইজিং, আপনার টিমকে অর্গানাইজ করা। 3 নম্বর হচ্ছে লিড করা, অর্থাৎ আপনি এবার স্ট্রাকচার আপনার টিমটা যে তৈরি হয়ে গেল তাকে লিড করবেন পরিকল্পনা মতো। 4 নম্বর হচ্ছে কন্ট্রোলিং, অর্থাৎ আপনি ঠিক মতো পরিকল্পনা মতো আগাতে পারছেন কিনা সেই ব্যাপারে আপনার যে আইডিয়াটা সবসময় যেন থাকে, তার মতো জন্য একটা স্ট্রাকচার এবং মেকানিজম তৈরি করা, সো দ্যাট আপনি কারেক্টিভ মেজার্স নিতে পারেন এবং আপনি আপনার টিমের এফেক্টিভনেসকে সবসময় এনশিওর করতে পারেন। এবার আপনি একটা অর্গানাইজেশনের মধ্যে যদি দেখেন, এই যে স্ট্রাকচার তৈরি করলেন, সেই স্ট্রাকচারের মধ্যে আবার এজ আই সেড, আমরা যখন অর্গানাইজেশনাল স্ট্রাকচার দেখি তাতে একদম উপরে কিছু মানুষ থাকেন, তারপরে মাঝখানে কিছু মানুষ থাকেন এবং নিচে কিছু মানুষ, এবং প্রত্যেকের একটা স্পেসিফিক রোল আছে। টিপিক্যালি অর্গানাইজেশনের যত ম্যানেজমেন্ট এমপ্লয়িজ থাকে তাদেরকে মোটা দাগে 3টা ভাগে ভাগ করা যায়। আমরা অনেকেই এই টার্ম গুলোর সাথে পরিচিত। একটা হচ্ছে টপ ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট এন্ড অপারেশনাল ম্যানেজমেন্ট। টপ ম্যানেজমেন্ট কারা? টপ ম্যানেজমেন্ট হচ্ছে তারা যারা আপনার
who are the decision makers at the top, meaning আপনার যে প্ল্যানটা যারা করবে, যারা অর্গানাইজেশনের ফিউচার কোথায় হবে, অর্গানাইজেশনের লক্ষ্য উদ্দেশ্য কি হবে, অর্গানাইজেশনের যে ভবিষ্যৎ সেটার পরিকল্পনা যারা করেন, এরা হচ্ছে টপ ম্যানেজমেন্ট। আমরা ইংরেজিতে সিএক্সও বলি, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ কমার্শিয়াল অফিসার, চিফ ফাইন্যান্স অফিসার, চিফ বিজনেস অফিসার, এরকম বিভিন্ন রকমের যারা বা বোর্ড অফ ডিরেক্টরস হতে পারে, অর্থাৎ দ্য হাইয়েস্ট টিয়ার অফ দ্য অর্গানাইজেশন, যারা সর্বোচ্চ যে পরিকল্পনা, তারা দে আর দ্য ওয়ান্স হু প্ল্যান, তারা সব আপনার পরিকল্পনা তৈরি করেন। এগেইন যদি ধরেন আমরা সে ফর এক্সাম্পল আমরা এখন বাংলাদেশে একটা সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের এই যে কোভিড-19 আমাদের যে একটা মহামারী দেখা দিয়েছে, সেই কারণে আপনি বাংলাদেশকে একটা অর্গানাইজেশন হিসেবে চিন্তা করেন যে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কোভিড মহামারীটার থেকে দেশের মানুষকে প্রোটেক্ট করা। এবার এটাকে প্রোটেক্ট করার জন্য ইফ ইউ ওয়ান্ট টু লুক এট দ্য ম্যানেজমেন্ট অর দ্য অর্গানাইজেশন স্ট্রাকচার, টপ ম্যানেজমেন্ট হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার, দ্য ক্যাবিনেট, দ্য টাস্ক ফোর্স, যারা এই কোভিড এর ব্যাপারে পরিকল্পনা তৈরি করছে, কি করতে হবে না করতে হবে এই বিষয়গুলো যারা ডিসিশন নিচ্ছে, সর্বোচ্চ ডিসিশন নিচ্ছে, তারা হচ্ছে টপ ম্যানেজমেন্ট। মিডল ম্যানেজমেন্ট হচ্ছে আপনার যারা এই পরিকল্পনাগুলোকে এবার আপনার বিভিন্ন ছোট ছোট টাস্কে ভাগ করে এবার পরিকল্পনাগুলোকে এক্সিকিউশনের দিকে নিয়ে যাচ্ছেন। দ্য ডিজি হেলথ বলেন বা ধরেন আপনার হোম সেক্রেটারি বলেন, হেলথ সেক্রেটারি বলেন, এনারা যারা সেক্রেটারিয়েট লেভেলে যারা হচ্ছে সরকারের সিদ্ধান্তগুলোকে এবার অপারেশনাল করছেন, অর্থাৎ সরকার সিদ্ধান্ত নিচ্ছেন যে আমাদের 10টা আইডেন্টিফাইড কোভিড হসপিটাল থাকতে হবে, এবার এটা থাকতে হলে কয়টা সরকারি হাসপাতাল হবে, কয়টা প্রাইভেট হাসপাতালকে কনভার্ট করা হবে, এই সিদ্ধান্তগুলো তখন এই আপনার হেলথ মিনিস্ট্রিতে চলে আসছে। ওখানকার সেক্রেটারিরা ফাইন্যান্স মিনিস্ট্রি ইনভলভ হচ্ছে, ফাইন্যান্স সেক্রেটারি ইনভলভ হচ্ছে, হোম সেক্রেটারি ইনভলভ হচ্ছেন, তারা এটাকে এবারে অপারেশনাল প্ল্যান তৈরি করছে। আর অপারেশনাল ম্যানেজমেন্ট হচ্ছে এই মিডল ম্যানেজমেন্টের অপারেশনাল প্ল্যানটাকে যারা এক্সিকিউট করে, আপনার থানা হেলথ অফিসাররা, সিভিল সার্জনরা, যারা এলাকার ইউএনও ডিসিরা, ওনারা তখন এই পুরো অ্যাকশন প্ল্যানটাকে এবার কাজে এক্সিকিউট করছেন তাদের নিজস্ব অপারেশনাল এরিয়া। এরকম হচ্ছে ঠিক একই স্ট্রাকচার অর্গানাইজেশনের মধ্যে হয়। বোর্ড অফ ডিরেক্টরস একটা পরিকল্পনা করে যে আমরা 5 বছর, বা এই যে আপনি আপনার পরিকল্পনা হচ্ছে আপনি একটা এরকম রিইউজেবল ব্যাটারি অথবা ইলেকট্রিক চার্জ করতে এরকম একটা ব্যাটারি তৈরি করবেন, এটার জন্য কারখানা কোথায় হবে, এটা র মেটেরিয়াল কোথা থেকে পাওয়া যাবে, আপনি এই পরিকল্পনাগুলো টপ ম্যানেজমেন্ট। যখন এগুলো হয়ে যাবে তখন মিডল ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এই পরিকল্পনাগুলোকে এবার কাজে লাগানোর, মানে এক্সিকিউশনের দিকে নিয়ে যাওয়ার জন্য তার লিডারশিপ গ্রহণ করা, অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরদের এই গাইডিং প্রিন্সিপাল গুলোকে নিয়ে অপারেশনাল প্ল্যান তৈরি করা। এই মিডল ম্যানেজমেন্ট হতে পারে হেড অফ দ্য সেলস ডিপার্টমেন্টের যিনি সেলস ম্যানেজার আছেন বা ফ্যাক্টরি ম্যানেজার আছেন বা ডিস্ট্রিবিউশন ম্যানেজার আছেন, তারা। অপারেশন ম্যানেজাররা হচ্ছেন তারা যারা হচ্ছে এবার এটাকে কাজে, ফ্যাক্টরিতে ফ্লোর ম্যানেজার যারা আছেন, যারা হচ্ছে লিটারালি এবার ফ্লোরে লাইন ম্যানেজার যারা আছেন, যারা কাজ করছেন, বা ডিস্ট্রিবিউশন পয়েন্টে টেরিটরি অফিসার যারা আছেন, যারা ডিস্ট্রিবিউট করছেন, এরা হচ্ছেন অপারেশন ম্যানেজার। সো ম্যানেজমেন্টের এই 3টা লেভেল সবসময় মনে রাখবেন। অর্গানাইজেশন যতই বড় হোক বা ছোট হোক, প্রাইমারিলি টপ, মিডল এবং অপারেশন ম্যানেজমেন্ট, টোটাল ম্যানেজমেন্ট স্টাফকে আপনি এই 3টা মূল ভাগে ভাগ করবেন। এটা গেল পিপল ম্যানেজমেন্ট। এবারে সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে ম্যানেজিং ইউর রিস্ক।
অর্থাৎ বিজনেস মানেই হচ্ছে রিস্ক। বিজনেস আপনার কাছে 10 টাকা আছে, এইটা দুটো কাজ করতে পারেন, এটা 3টে কাজ করতে পারেন। এক হচ্ছে 10 টাকা খেয়ে ফেলতে পারেন, 2 নম্বর হচ্ছে 10 টাকা ব্যাংকে রেখে দিতে পারেন এবং ব্যাংকের থেকে ইউ ক্যান আর্ন হোয়াট এভার রিটার্ন অর ইন্টারেস্ট হোয়াট এভার ব্যাংক দিচ্ছি, অথবা আপনি কোনো সিকিউর ইনভেস্টমেন্ট বন্ড কিনে রাখলেন, সেভিং সার্টিফিকেট কিনে রাখলেন, সেটা করতে পারেন। থার্ড হচ্ছে আপনি বিজনেস করতে পারেন, অর্থাৎ এই টাকা দিয়ে আপনার একটা বিজনেস আইডিয়া, সেখানে আপনি ইনভেস্ট করবেন উইথ এ হোপ অফ আ রিটার্ন। নাও এই 3টা কাজের মধ্যে প্রথম 2টাতে কোনো রিস্ক নেই, রাইট? একটা হচ্ছে আপনি খরচ করে ফেললেন, সেটা তো একটা কথা, ওই খেয়ে শেষ হয়ে গেল। বাট বাকি দুটো যদি আপনি দেখেন, একটা হচ্ছে টাকা ব্যাংকে রেখে দেয়া, আর এটা হচ্ছে টাকাটাকে বিজনেসে ইনভেস্ট করা। এই দুটার মধ্যে মেজর পার্থক্য হচ্ছে প্রথমটাতে রিস্ক নেই, রিলেটিভলি রিস্ক নেই বলবো, কারণ ব্যাংকও ফেল করতে পারে। আপনি যদি টাকা ফার্মার্স ব্যাংকে রেখে থাকেন তাহলে আপনি বিপদে আছেন। তো সেটা যদি না হয়, ওটা ওটা এক্সট্রিম একটা সিচুয়েশন। টিপিক্যালি আপনি যখন বিজনেস করছেন তখন সরকারি সেভিং সার্টিফিকেট কেনা আর বিজনেসে টাকা ইনভেস্ট করার মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য হচ্ছে বিজনেস কামস উইথ এ রিস্ক, অর্থাৎ এই টাকাটা রিটার্ন অনেক বেশি, কিন্তু সমস্যা হচ্ছে এই টাকাটা আপনি লুজও করতে পারেন, টাকাটা হারাতে লস হতে পারে। তো সুতরাং এখন কেউই তো লস করার জন্য ব্যবসা করে না। তো আপনি যদি ব্যবসায় লস না করতে চান, আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার কি কি কারণে লস হতে পারে, কি কি কারণে আপনার বিজনেস যেভাবে চাচ্ছেন সেভাবে আগাতে নাও পারে, সেগুলো আইডেন্টিফাই করা। এই যে কারণগুলো, এই কারণগুলোই হচ্ছে রিস্ক। তো আপনি যদি এই রিস্কটাকে প্রপারলি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, কমপ্লিটলি রিস্ক ফ্রি হওয়া যায় না, এবং রিস্ক ম্যানেজ করার জন্য দেয়ার ইজ এ প্রাইস টু বি পেড। তার জন্য আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফ্রি অফ কস্ট হয় না, মেজর পার্ট। তো প্রথম কথা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্টটা কি, ম্যানেজিং রিস্কটা কি। ম্যানেজিং রিস্ক হচ্ছে যেটা বললাম, প্রথম কাজ হচ্ছে ইট ইজ এ প্রসেস। এটা মানে একটা রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার এই রিস্ক গুলোকে আইডেন্টিফাই করা, এই রিস্ক গুলোকে অ্যাসেস করা এবং এমন একটা পরিকল্পনা তৈরি করা, যে পরিকল্পনা করে এই রিস্ক গুলোকে আপনি মিটিগেট করতে এবং এর একটা 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 জিনিস মনে রাখতে হবে, বিজনেসের রিস্ক হওয়ার মূল কারণ হচ্ছে আনসার্টেনিটি। অর্থাৎ আমরা বিজনেস করার সময় অনেক কিছু অ্যাজিউম করে নিই। আমরা ধরে নিই আমাদের প্রোডাক্টের একটা সার্টেন ডিমান্ড আছে, আমরা ধরে নিই আমাদের প্রোডাক্টের একটা সার্টেন প্রাইস পয়েন্ট আছে, এরকম অনেক কিছু আমরা ধরে নিয়ে আমরা ব্যবসা শুরু করি। প্রবলেম হচ্ছে এই সব কিছুই তো অ্যাজাম্পশন, তার অনেক কিছুই আপনার শুরু করার পর দেখতে পাই যে এগুলো হয়তো দে আর নট কারেক্ট অর দে আর লিটল ডিফারেন্ট। এটা একটা পার্ট আছে। আর একটা পার্ট আছে দেয়ার আর সার্টেন সিচুয়েশন যেটার উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। বন্যা হতে পারে, আগুন লাগতে পারে, চুরি হতে পারে, পলিটিক্যাল আনরেস্ট হতে পারে। এই যে আমরা কোভিড সিচুয়েশনে পড়েছি, এরকম ঘটনা ঘটতে পারে। তো এইরকম বিভিন্ন রকমের আনসার্টেনিটি থাকে আমাদের বিজনেস। তো আমাদের রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটাই হচ্ছে এই আনসার্টেনিটি গুলোকে আইডেন্টিফাই করা, এটাকে অ্যাসেস করা যে এটার আসলে গুরুত্ব কতটুকু। এটা আসলে কিছু কিছু রিস্ক হয়তো নিতেই হয়, ওটা কিছু পার্ট অফ বিজনেস। আমরা মনে করি রিস্ক, যে একটা ইংরেজিতে কথা হচ্ছে ওয়ার্থ টেকিং, অর্থাৎ এই রিস্কটা নেওয়া যায়, এই রিস্কটা নিলে এই রিস্কটা নিলে আমাদের এই রিস্ক নিলে আমার রিটার্ন যেটা আসবে সেটার ওজন এটা না নিলে যেটা হতো তার থেকে অনেক বেশি। এন্ড দেন অ্যাসেস করার পর একটা প্রপার প্ল্যান তৈরি করা, যেন আপনি রিস্কটাকে ঠিক মতো ম্যানেজ করতে পারেন। এবং রিস্ক ম্যানেজ করতে পারা মানে হচ্ছে আপনার যে লস হওয়ার সম্ভাবনা আশঙ্কা তৈরি হয় সেটাকে যতটা মিনিমাইজ করে নেয়।
রিস্ক ম্যানেজমেন্ট যখন করবেন এতে কেন করবেন? অবশ্যই প্রথম কাজ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের মূল ম্যানেজিং রিস্ক মানে হচ্ছে যে আপনি যেন বিজনেসের আনসার্টেনিটিটা কমাতে পারেন। রিস্ক যত কম হবে আপনার লস হওয়ার আশঙ্কা তত কম। ফ্রম এ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ অর্থাৎ পিপল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ যদি দেখেন, রিস্ক ম্যানেজমেন্টের দুটো বেসিক অবজেক্টিভ আছে। একটা হচ্ছে স্পেসিফিক পার্সোনালি মানুষকে লায়াবল করা যায়, অর্থাৎ আপনার যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট প্রসিজিওর থাকে অর্গানাইজেশনের মধ্যে, যখন কোনো একটা ঘটনা ঘটে সেই ঘটনাটার জন্য কে দায়ী বা কার কারণে এই রিস্ক সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, সেটাকে আপনি তো সুতরাং পরবর্তী সময়ে আপনি আপনার ডিসিশন নেওয়া অনেক সহজ হবে যে আপনি কি করবেন। কেউ যদি আপনি এমন একজন গার্ড রেখেছেন যে রাত্রিবেলা ঘুমায়, তো সোয়েদার ইউ শুড কন্টিনিউ উইথ হিম অর নট, এটা একটা। সেকেন্ড হতে পারে যে আপনি এমন একজন গার্ড রেখেছেন যাকে আপনি 18 ঘন্টা ডিউটি পান, তো রাতে তো ঘুমাবে, সো ইউ ক্যান ডিসাইড যে তাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে, কখন যেদিন নাইট শিফট করবে পরের দিন ডে শিফট করবেন, সেটা হতে পারে। হোয়াট এভার ইট ইজ, রিস্ক ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিজ এর বা একটা প্রথম কাজ হচ্ছে রিস্ক রেসপন্সিবিলিটি, পার্সোনাল লায়াবিলিটি যেটা আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনি করতে পারবেন না, আপনি তো সকল, যেটা আমি প্রথমে বলছি, অনেক রিস্ক আপনি আসলে আগে থেকে অ্যান্টিসিপেট করতে পারবেন। অনেক কিছু আছে আনফোর্সেবল। এই মার্চ মাস থেকে যেরকম সবকিছু আমাদের লকডাউন হয়ে যাবে 4-5 মাসের জন্য, এটা আমরা কেউ চিন্তাও করি। তো এই রকমের, বা হঠাৎ করে বন্যা হতে পারে, হঠাৎ করে এরকম বিভিন্ন সিচুয়েশন হতে পারে যেটার সাথে আসলে আপনি আসলে আগের থেকে অ্যান্টিসিপেট করা সম্ভব না। কিন্তু একটা যদি রিস্ক ম্যানেজমেন্ট কালচার তৈরি হয় অর্গানাইজেশন ভিতরে, এরকম একটা পরিকল্পনা সবসময় থাকে, আপনি রিস্ক সিচুয়েশনে অনেক বেটার প্রিপেয়ার্ড থাকবেন টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। সেই কারণে একটা রিস্ক ম্যানেজমেন্ট থাকা দরকার। এবং একটা জিনিস মনে রাখবেন, রিস্ক ম্যানেজমেন্টের ফান্ডামেন্টাল ফিলসফি হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেটা নিয়ে পরিকল্পনা করার চাইতে প্রিএম্প্ট করাটা অনেক বেশি। কি হতে পারে আগে থেকে আপনি যদি একটা ধারণা করে সেটা সেই অনুযায়ী একটা পরিকল্পনা করে রাখেন, তাহলে দ্যাট উইল বি মোর এফেক্টিভ। আপনার রিস্ক অনেক বেশি মিটিগেট হবে, উইচ মিনস আপনার ফাইন্যান্সিয়াল লস হওয়ার আশঙ্কা অনেক কম। কিভাবে আপনি রিস্ক ম্যানেজ করবেন? প্রথম কাজ হচ্ছে, প্রথম ওয়ে হচ্ছে অ্যাভয়েড রিস্ক। যদি সম্ভব হয় যেই কাজগুলো করলে বা যেই ধরনের সিদ্ধান্ত নিলে আপনি রিস্ক থাকবে সেই ধরনের সিদ্ধান্ত নেবেন। আপনি যেই জায়গায় আপনার, ফর এন এক্সাম্পল, আপনি বাংলাদেশে আপনি এগ্রো বিজনেস করবেন, অর্থাৎ তো আপনি এমন জায়গায় এগ্রো বিজনেসটা করতে হবে যেই জায়গায় আপনার ন্যাচারাল ক্যালামিটি হওয়ার সম্ভাবনা আশঙ্কা অনেক কম। এখন যেই জায়গায় আপনার যারা সাদার্ন বাংলাদেশে থাকেন, নোয়াখালী, বরিশাল, খুলনা, এরকম জায়গাতে সমুদ্রের পানি, তারা জানেন যে জোয়ারের সময় সমুদ্রের পানি ভেতরে চলে আসে, এবং এই লবণাক্ত পানি যখন চলে আসে সেটা হচ্ছে চাষের জমিকে অনেক বেশি নষ্ট করে ফেলে বিকজ অফ দ্যাট সল্ট। তো এবার আপনি যদি সেটা জানেন, তাহলে আপনি সেই জায়গায় ফার্মিং বিজনেস করবেন। এইরকম প্রথম মানে কিছু কিছু বেসিক জিনিস আছে যেই জিনিসগুলো আমরা জানি যে এটা রিস্ক, সেটা যখন রিস্ক, আমরা সেই রিস্ক যাব না। প্রথম কাজ হচ্ছে রিস্ক অ্যাভয়েড করা। সেকেন্ড কাজ হচ্ছে রিডিউস করা মানে হচ্ছে যে, ফর এন এক্সাম্পল, আমাদের ফ্যাক্টরি গুলোতে আগুন ধরে, আমাদের ফ্যাক্টরি গুলোতে এই ধরনের, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা দেখেছি আগুন ধরা একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার, অনেক রকম বড় বড় অ্যাক্সিডেন্ট। এটাকে এবার রিডিউস করার জন্য আপনি যেহেতু জানেন যে এটা হবে, ফ্যাক্টরি, এখানে ফ্লেমেবল আপনার ম্যাটেরিয়ালস থাকে,
একবার আগুন ধরলে তাহলে আপনার ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তো সেটাকে রিডিউস করার জন্য আপনি ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সেট আপ করবেন আপনার ফ্যাক্টরির ফ্লোরে। আপনার যে যারা এমপ্লয়ি আছে তাদেরকে ফায়ার ড্রিল করাবেন, যেন ফায়ার সিচুয়েশনে তারা নিজেদেরকে নিরাপদ করতে পারে। আপনি ফ্লেমেবল ম্যাটেরিয়াল যা আছে সেগুলোকে সেফলি কিভাবে ম্যানেজ করা যায় সেই রকমের পরিকল্পনা করবেন। সো এইভাবে করে আপনি রিস্ককে রিডিউস করবেন। আমরা যখন গাড়িতে উঠি আমরা সিট বেল্ট পরবো, এটা হচ্ছে রিস্ক রিডিউস করা। সিট বেল্ট পরলে অ্যাক্সিডেন্ট হবে না এমন কথা নেই। আপনি যদি অ্যাভয়েড করতে চান আপনি বাড়ি থেকে বেরিয়ে হবেন, কিন্তু আপনার বাড়ি থেকে যদি বের হতেই হয় বা এই করোনা পরিস্থিতির কথাই চিন্তা করেন, আপনি টু অ্যাভয়েড রিস্ক আপনি বাড়ি থেকে বের হবেন না, আপনি বাড়িতে থাকবেন, আপনি বাইরের ইয়ের মধ্যে যাবেন না, রোগের মানে ইউ ডোন্ট এক্সপোজ ইউর সেলফ টু দ্য ডিজিজ। এটা হচ্ছে সবচেয়ে ভালো। এখন সেটা সবার পক্ষে সম্ভব নয়, বাড়ির বাইরে যেতে হবে, কাজ করতে হবে। তো সেটার জন্য আপনার সেকেন্ড বেস্ট অপশন হচ্ছে এটাকে রিডিউস করবেন কি করে। আপনি মাস্ক পরবেন, আপনি কিছুক্ষণ পর পর হাত ধোবেন বা হাত স্যানিটাইজ করবেন, আপনি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, আপনি মুখে হাত দিবেন না। যে বেসিক হেলথ গাইডলাইন্স আছে আপনার এইটা ফলো করবেন, তাতে কি হবে আপনার রিস্ক অনেক রিডিউস হয়ে যাবে। থার্ড অপশন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, ট্রান্সফার দ্য রিস্ক। অর্থাৎ এই সব কিছু করার পরও যদি রিস্কের ঘটনাটা ঘটে যায় তাহলে এটাকে এটার লায়াবিলিটিটা এটাকে আপনি আরেকজনের উপর ট্রান্সফার করবেন। জেনারেল ওয়ে হচ্ছে ইন্স্যুরেন্স করা। অর্থাৎ আপনি সবই করলেন, আপনি আপনার ফ্যাক্টরিকে এমন ভাবে করলেন যেন আগুন না লাগে, তারপরেও আপনি সেখানে আগুন লাগলে যেন পরিস্থিতিটাকে কন্ট্রোল করা যায়, ম্যানেজ করা যায়, তার জন্য যা যা রিস্ক রিডিউস করার যা যা পরিকল্পনা করা দরকার সবই করলেন। তারপরে আপনি ইন্স্যুরেন্স করলেন, তারপরেও যদি রিস্কের ঘটনাটা ঘটে, সো দ্যাট ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান পে ফর ইওর ফাইন্যান্সিয়াল ড্যামেজ। আপনার যে ফাইন্যান্সিয়াল ক্ষতি হলো, অর্থনৈতিক ক্ষতি হলো, সেটা যেন কেউ এই দায়িত্বটা নেয়। অনেক দিনের কথা জমা ছিল। কেউ কি আমাকে কিছু বলছেন না নিজেদের মধ্যে কথা বলছেন? সরি, ওকে। এবার থার্ড পার্ট অফ ম্যানেজমেন্টটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। যে কোনো স্টার্ট আপ কোম্পানি এই জায়গাটায় সবচাইতে বেশি অমনোযোগী থাকে, সবচাইতে বেশি অমনোযোগী থাকে। আমরা নর্মালি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ব্যাপারে সেরকম কোনো মনোযোগী দিই না আনটিল আনলেস অর্গানাইজেশন অনেক বড় হয়ে যায়। এটা আমি মনে করি সবচেয়ে বিপজ্জনক একটা স্ট্র্যাটেজি। আপনাদের সবাইকে বলবো যারা বিজনেস শুরু করছেন, ইউ ডু ইউর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রাইট। এটার একটা বড় কারণ হচ্ছে মোর অর লেস আমরা যারা ব্যবসা শুরু করি আমরা নিজের টাকা দিয়ে অথবা ফ্যামিলির কাছ থেকে নেওয়া টাকা দিয়ে আমরা বিজনেস শুরু করি। সো আমাদের ফান্ড খুব লিমিটেড থাকে। নতুন ব্যবসাকে ব্যাংকও কোনো লোন দিতে চায় না। সো ইউ আর ওয়ার্কিং উইথ আ লিমিটেড রিসোর্স। এটাকে যদি আপনি এফিসিয়েন্টলি ম্যানেজ না করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে, এবং টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার পরে ইউ উইল গেট ইনটু আ মেজর প্রবলেম। আপনি যা পরিকল্পনা করেছিলেন তার কোনো কিছুই করতে পারবেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ মানি। যে একজন বলেছেন যে আপনি যেটা শুরু করতে চেয়েছিলেন আপনার রিসাইকেল প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস, সেটা আপনি পরে বাদ দিয়েছেন বিকজ কস্ট অনেক বেশি। সো দ্যাটস এ রিয়ালিটি অফ এনি বিজনেস। শুরু করার পরেও যদি আপনি আপনার টাকা পয়সা ঠিক মতো ম্যানেজ না করেন আপনি কিন্তু কিছুদিন পরেই ক্রাইসিসের মধ্যে পড়ে যাবেন। আপনি যেভাবে রেভিনিউ আসবে বলে আশা করছেন সেরকম যে সবসময় হবে এমন তো নয়। আপনার অ্যাজাম্পশনের সাথে রিয়ালিটির মধ্যে পার্থক্য হতেই পারে। হওয়া মাত্রই আপনি কিন্তু খুব ঝামেলার মধ্যে পড়ে যাবেন যদি না আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ঠিক না থাকে। সো প্রথম যে কাজটা আপনার করতে হবে, আপনি যেরকম আপনার হিউম্যান রিসোর্স প্ল্যানিং করেছিলেন, আপনি আপনার
আমরা যেটা ম্যানেজমেন্ট ফাংশনের মধ্যে দেখেছি যে পিপল আগে আপনি প্ল্যান করেছেন আপনার কোথায় কি ধরনের লোক লাগবে, দেন আপনি অর্গানাইজ করেছেন, লিড করেছেন। ঠিক এখানেও আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকতে হবে, অর্থাৎ আপনার কত টাকা আছে, আপনার যে বিজনেস প্ল্যানিং করেছেন সেই প্ল্যান অনুযায়ী এই টাকাকে কিভাবে আপনি ইউটিলাইজ করবেন, সেটার টাইম, সেটার ভ্যালু, সেই ব্যাপারে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিংটা স্ট্রাকচার হতে হবে। আমি আপনাদেরকে বলবো যখন আপনারা হায়ার করবেন, নর্মালি আমরা যেটা করি স্টার্ট আপ অর্গানাইজেশনে টাকা পয়সাটা আমরা নিজেরাই, যারা ফাউন্ডার, যারা আমরা এন্টারপ্রেনিয়ার, যারা আমরা শুরু করি, আমরা নিজেরাই পকেট এই টাকা পয়সার হিসাবটা নিজেরাই রাখার চেষ্টা করি। প্রবাবলি ইউজ এ পকেট বুক অর প্রবাবলি এক্সেল শিট অর সামথিং, এবং কিছুদিন পরে উই লুজ কন্ট্রোল। আমার সাজেশন হচ্ছে যে হ্যাভ আ প্রফেশনাল, একজন প্রফেশনাল কাউকে রাখবেন যিনি আপনার বেসিক ফাইন্যান্স, বেসিক অ্যাকাউন্টিং বোঝেন, আর অথবা আপনার নিজেরা, ইউ মাস্ট হ্যাভ দিস আইডিয়া সো দ্যাট আপনি প্রপার অ্যাকাউন্টস মেনটেন করতে পারবেন খুব শুরু থেকে। এটা যখন করতে পারবেন আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং অনেক বেশি সহজ হবে। আপনার কন্ট্রোল মেকানিজম গুলো, যেমন আমরা অনেকেই বাজেট করি না, আমরা যখন নতুন বিজনেস শুরু করি আমরা কেউ বাজেট করি না, আমরা কাজ করতে থাকি, টাকা খরচ করতে থাকি। সেটা না করে বাজেট করবেন। বাজেট ইজ এ ভেরি গুড কন্ট্রোল মেকানিজম, অর্থাৎ আপনি কোন খাতে কত টাকা খরচ করবেন, কোথায় কিভাবে ইনভেস্ট করবেন, কোথায় কিভাবে খরচ করবেন, সেটার ব্যাপারে প্রপার একটা যখন পরিকল্পনা থাকবে খরচের ক্ষেত্রে, সেটা একটা কন্ট্রোল মেকানিজম হিসেবে কাজ করবে। আপনি কোনো একটা খাতে 100 টাকার বেশি 100 টাকা বাজেট করেছেন, সো আপনি খরচ করার সময় আপনার সবসময় মাথায় থাকবে আমার টোটাল খরচ 100 টাকার বেশি হতে পারবে না। সো আপনি কশাস থাকবেন। এবং সেকেন্ড যেটা হবে সেটা হবে প্রতি মাসে আপনি বাজেট ভার্সেস যেটা অ্যাকচুয়াল, অর্থাৎ আপনি যা বাজেট করেছিলেন এবং অ্যাকচুয়ালি কি হয়েছে সেটার একটা রিপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যখন আপনি দেখবেন, আপনার একটা ট্র্যাক থাকবে আপনার ফাইন্যান্সে, আপনার টাকা পয়সা। আপনার ক্যাশ ফ্লো ম্যানেজ করাটা খুবই জরুরি। আমরা এটা করতে পারিনি, এবং আমাদের বিশেষ করে স্টার্ট আপ কোম্পানিগুলোর একটা বড় প্রবলেম হয় ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে। আমাদের মার্কেটে টাকা পড়ে থাকে, এদিকে আমাদের টাকা আমাদের স্যালারি দিতে হবে, সেই টাকা থাকে, বা আমরা টাকা খরচ করে ফেলি এমন একটা বিষয় যেটা এখন না করলেও চলতো, বাট দেন আমাদের যেটা প্রয়োজনীয় খরচ সেটা আমরা করতে পারি। এই ক্যাশ ফ্লোর যে মিসম্যাচটা, সেটাকে ম্যানেজ করাটা খুব জরুরি। আপনার যে ক্যাপিটাল আছে সেটা ম্যানেজ করতে পারাটা খুব জরুরি। তো টিপিক্যালি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলছে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাজেট করতে পারা, এবং ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এবং কন্ট্রোল মেকানিজমটা থাকা খুব জরুরি। আপনার বুকস মেনটেন করতে হবে প্রপারলি ফ্রম ডে ওয়ান। থার্ড হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, আপনার কত টাকা আছে, টাকা কিভাবে খরচ করবেন, তার আপনার বিজনেস প্ল্যানিং এর সাথে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর একটা মিল থাকতে হবে। তো সেটা আগে করে নেবেন। ডোন্ট start your business without having a proper discipline and structure financial management. এটা সবসময় মনে রাখবেন। এটা যদি না করেন, আপনার বিজনেসের পরিকল্পনা যতই ভালো হোক, আপনি ইনভ্যারিয়েবলি ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে পড়ে যাবেন, এবং অনেক সময় এই ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের কারণে ব্যবসাগুলো, অনেক ভালো বিজনেস আইডিয়া, অনেক প্রমিসিং বিজনেস কিন্তু আর আগাতে পারে। থার্ড হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল বিভিন্ন রিসোর্সেস আছে সেটাকে প্রপার ইউটিলাইজেশন করতে পারতে হবে। ধরেন আপনার একটা ক্রেডিট লাইন আছে ব্যাংকে থেকে, আমি একটা বিজনেসের কথা জানি, আমার পরিচিত, ও ব্যাংকের থেকে তার একটা ওভারড্রাফট ফেসিলিটি আছে। ওভারড্রাফট ফেসিলিটি হচ্ছে আপনি যখন টাকাটা ড্র করবেন তখন আপনার ইন্টারেস্ট কাউন্ট হবে, আবার আপনি যখন টাকাটা ফেরত দিয়ে দিবেন আপনার স্ট্যাম্প ইন্টারেস্ট বন্ধ হবে। ফর হোয়াট এভার রিজন ও ওভারড্রাফট ফেসিলিটির পুরো টাকাটা কারেন্ট অ্যাকাউন্টে নিয়ে এসছে, দেন সেখান থেকে সে খরচ করে। তার মানে হচ্ছে টাকাটা কারেন্ট অ্যাকাউন্টে যদি পড়েও থাকে, ইউ আর স্টিল পেইং ইন্টারেস্ট, বিকজ আপনি ওভারড্রাফট
ড্র করে ফেলি। এই যে ছোট ছোট বিষয়, এবং এই ছোট ছোট বিষয়গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার টোটাল অ্যামাউন্টটা যখন বড় হতে থাকবে এই ছোট বিষয়গুলোর ইম্প্যাক্ট গুলো অনেক বেশি হতে থাকে। তো আপনার রিসোর্স, ফাইন্যান্সিয়াল রিসোর্স অ্যালোকেশন এবং ইউটিলাইজেশন প্রপার হতে হবে। আপনার যদি সারপ্লাস থাকে, সেই সারপ্লাসকে এফিসিয়েন্টলি ইউটিলাইজ করতে হবে। মনে রাখবেন, ইউ মাস্ট অ্যাজ এ বিজনেসম্যান এভরি পেনি শুড বি ইউটিলাইজ। আপনি টাকা ফেলে রাখবেন না, বা টাকাকে আপনি আনইউটিলাইজ রাখবেন না। সো আপনার খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে কিভাবে আপনি আপনার সারপ্লাস ক্যাশকে ম্যানেজ করবেন। যদিও প্রথম দিকে সারপ্লাস ক্যাশ থাকার সম্ভাবনা খুব কম। দেন অবশ্যই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করবেন। আমরা এটা করি না। আপনারা যারা লিমিটেড কোম্পানি করবেন, আপনারা জানেন যে আপনাদের অডিট করা, প্রতি বছর ফাইন্যান্সিয়াল রিপোর্ট জমা করা, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। কিন্তু আমরা অনেকেই এগুলো করি না, বা আমরা একটা কোনো রকমে জাস্ট করতে হয় বলে একটা করে জমা দিয়ে দিই, যেটার সাথে রিয়ালিটির কোনো মিল থাকে না। বাট আপনার ইন্টারনাল কন্ট্রোলের জন্য, ইন্টারনাল ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এর জন্য অবশ্যই ফাইন্যান্সিয়াল রিপোর্ট করবেন। বেসিক কিছু রিপোর্ট আপনি করবেন, সেটা ডেইলি, কিছু রিপোর্ট আছে উইকলি করবেন, কিছু রিপোর্ট আছে মান্থলি করবেন। এন্ড আমি সাজেস্ট করবো, টেক হেল্প ফ্রম এ প্রফেশনাল। এই জায়গাতে অবশ্যই প্রফেশনাল হেল্প নিবেন। অন্তত এফোর্ড করতে না পারলেও একজন একজন সিনিয়র অ্যাকাউন্টেন্টকে বলবেন আপনার স্ট্রাকচারটা তৈরি করে দিতে। তারপরে হয়তো একটা জুনিয়র কোনো একটা অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছে এরকম কোনো ছেলেকে দিয়ে আপনি শুরু করতে পারেন। স্ট্রাকচারটা তৈরি করা থাকলে হি ক্যান অর শি ক্যান হেল্প ইউ ইন আপনার ডে টু ডে কাজগুলো করার ক্ষেত্রে, পোস্টিং গুলো দেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারে। বাট এই জায়গাটা অবশ্যই আপনাদের সিরিয়াসলি নিতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিডারশিপ, এই সবই তো পরিকল্পনা করা গেল, বাট প্রবলেম ইজ একজন যদি প্রপার লিডারশিপ না থাকে, কেউ যদি প্রপারলি লিড করতে না পারে, তাহলে দিস হোল, আপনার সকল পরিকল্পনা, আপনি ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট অফ দ্য প্ল্যান, ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট অফ দ্য পিপল, বাট স্টিল আপনার দেখা যাবে যে আপনি যেটা অর্জন করতে চাইছেন, আপনার যে ভবিষ্যৎ গোল আছে, সেটা আপনি অর্জন করতে পারবেন না যদি লিডারশিপটা ঠিক মতো না থাকে। একটা প্রবাদ আছে যে আর্মি অফ শিপ লেড বাই এ লায়ন ইজ বেটার দেন অ্যান আর্মি অফ লায়ন্স লেড বাই এ শিপ। হ্যাঁ, যে একদল ভেড়ার নেতা যদি একজন সিংহ হয়, সেই দলটার ক্ষমতা একদল সিংহের নেতা যদি একজন ভেড়া হয় তার থেকে অনেক বেশি। এই যেটার কারণ হচ্ছে লিডারশিপ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যে কোনো একটা টিমের, যে কোনো একটা অর্গানাইজেশনের, তার পরিকল্পনা, তার তার পিপল, তার প্রোডাক্ট, এই সব কিছু সাকসেস ফাইনালি ডিপেন্ড করে হাউ সাকসেসফুলি দ্য অর্গানাইজেশন ইজ বিং লেড। আমি একটা, যদি সম্ভব হয় আপনাদের একটা বই পড়বেন, বইটার নাম হচ্ছে হু সেজ এলিফ্যান্ট কান্ট ডান্স, কে বলে হাতি নাচতে পারে না। এই বইটা হচ্ছে আইবিএম এর উপরে লেখা। আইবিএম এর নাম আপনারা হয়তো শুনে থাকবেন, পৃথিবীর এক সময় সবচেয়ে বড় টেকনোলজি কোম্পানিগুলোর একটা ছিল। হার্ডওয়্যার, আইবিএম ইজ মাদার অফ কম্পিউটিং বলা হয়। এই কোম্পানিটা একবার অলমোস্ট ব্যাংক্রাফট হতে বসেছিল, মানে ধারণা করা হচ্ছিল আর বোধহয় 2 মাসের স্যালারি দেওয়ার মতো টাকা আছে, তারপরে কোম্পানিটা ব্যাংক্রাফট হয়েছে। এই কোম্পানিটাকে ঘুরে দাঁড় করানোর জন্য দে হায়ার্ড, মানে তাদের এই কোম্পানিটা ঘুরে দাঁড়ায় বিকজ তারা একজন সিইও হায়ার করেছিল, যিনি এই কোম্পানিটাকে ঘুরে দাঁড় করিয়েছিলেন, এবং ইনি কখনোই টেকনোলজি কোম্পানির সিইও ছিলেন না। উনি আমেরিকান এক্সপ্রেসে কাজ করেছেন, উনি এবিসি বিস্কিট বলে একটা বিস্কিট কোম্পানির সিইও ছিলেন। তো ওনাকে যখন আইবিএম এর লোকজন হায়ার করার জন্য ইন্টারভিউ করছে, তো উনি ওনার কাছে গিয়েছে। তো উনি তখন বলছেন, আমার তো টেকনোলজির ব্যাপারে কোনো ইয়ে নেই, এক্সপিরিয়েন্স নেই। ওরা বলছিল উই নিড এ লিডার, উই ডু নট নিড এ টেকি, টেকি আমাদের অনেক আছে।
সো তাকে তারা হায়ার করে এবং উনি আসলে আইবিএম কে ঘুরে দাঁড় করে। ওনারই লেখা এই বইটা, হু সেজ এলিফ্যান্ট কান্ডাম। কে বলে মানে আইবিএম কে বলা হতো এলিফ্যান্ট, যে এই আইবিএম এ চেঞ্জ করা সম্ভব। যদি সম্ভব হয় এই বইটা পড়বেন আপনারা। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং যে কিভাবে লিডারশিপ ক্যান চেঞ্জ এন অর্গানাইজেশন, এবং লিডারশিপের ফেইলিয়ার হলে উইথ দ্য বেস্ট অফ দ্য ট্যালেন্টস একটা অর্গানাইজেশন কিভাবে ধ্বংস হয়ে যাবে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেন আপনার লিডারশিপটা ইউর লিডারশিপ কোয়ালিটি, আপনার যেই নেতৃত্বের যেই ক্ষমতা সেটা আপনার যেন থাকে, সো দ্যাট আপনার অর্গানাইজেশনকে লিড করতে। এবং এই যে অ্যাচিভমেন্ট, এটা চেঞ্জ অ্যাচিভ করা, একটা এই যে আপনি একটা পরিকল্পনা করেছেন, আপনি অর্গানাইজেশন স্ট্রাকচার তৈরি করেছেন, এবং এবার আপনি লিড করবেন যেন আপনি রিয়েল চেঞ্জ অ্যাচিভ করতে পারেন, আপনি যেন আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে। এর জন্য এই 6টা কম্পোনেন্ট একজন লিডারের মাথায় রাখাটা খুব জরুরি। এক, ইউ হ্যাভ টু হ্যাভ এ ভিশন, অর্থাৎ আপনি কোথায় পৌঁছাতে চাচ্ছেন, আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনার স্বপ্ন কি, সেই ব্যাপারে আপনার নিজের খুব ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। দেয়ার হ্যাজ টু বি এ ভিশন, যে আমি এটা করতে চাই। 2 নম্বর, এই ভিশনটা, আপনার যে স্বপ্নটা আছে সেটা আপনার টিমের কাছে কমিউনিকেট করতে হবে, অর্থাৎ আপনার টিমকে আপনার জানাতে হবে, এবং আপনার টিমের এই ব্যাপারে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে আপনি কি চান, তাদের কাছ থেকে কি আশা করেন, এবং আপনার কি স্বপ্ন। 3 নম্বর হচ্ছে তাদের রাইট স্কিলস থাকতে হবে, আপনি যে কাজটা তাদের কাছে চান সেই কাজটা করার মতো স্কিল তাদের থাকতে হবে। আপনি যে সেলস পারে না তাকে যদি সেলসে বসিয়ে দেন, যে অ্যাকাউন্টিং পারে না তাকে যদি অ্যাকাউন্টিং এ বসিয়ে দেন, তাহলে দে আর নট গোইং টু বি এবল টু ডিলিভার। সো আপনার তাদের রাইট স্কিলস থাকতে হবে। আইদার হায়ার করার সময় আপনি রাইট স্কিলস এর লোক হায়ার করবেন, অথবা তাদেরকে ট্রেন করবেন। সো এক হচ্ছে আপনার স্বপ্ন থাকতে হবে, 2 নম্বর হচ্ছে আপনার স্বপ্নটা আপনার টিমের কাছে পরিষ্কারভাবে কমিউনিকেট করতে হবে, তাদের কাছ থেকে আপনি কি আশা করছেন সেটা পরিষ্কারভাবে তাদেরকে বলতে হবে। 3 নম্বর হচ্ছে এটা করার মতো প্রপার স্কিল সেট তাদের থাকতে হবে। 4 নম্বর হচ্ছে তাদের প্রপার টুল থাকতে হবে, অর্থাৎ কাজটা করার জন্য তাদের যদি কোনো টুলের দরকার হয়, ফর এক্সাম্পল আপনার অফিস হচ্ছে উত্তরাতে এবং আপনার কাস্টমার হচ্ছে মতিঝিল। এখন আপনি প্রতিদিন আপনি চান যে আপনার কাস্টমার আছে মতিঝিলে, আপনার কাস্টমার আছে ধানমন্ডিতে, আপনার কাস্টমার আছে গুলশানে। এবার আপনার সেলসের ছেলেটাকে আপনি বলছেন যে প্রতিদিন একটা মতিঝিলের, একজন ধানমন্ডির, একজন গুলশানের কাস্টমারের সাথে মিট করতে হবে, কিন্তু তার এই যাতায়াতের জন্য ইউ ডোন্ট ওয়ান্ট টু, আপনি তাকে বাজেট দিয়েছেন 10 টাকা, অথবা তাকে বলেছেন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে, এছাড়া কোনো উপায়। তাহলে কি হবে? তার পক্ষে এটা আসলে করাই সম্ভব হবে না, ইট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। সুতরাং কাউকে কোনো কাজ দিলে, কারো কাছ থেকে কিছু আশা করলে আপনার তাকে প্রপার টুলটাও দিতে। 5 নম্বর হচ্ছে তার প্রপার ইনসেন্টিভ থাকতে হবে, অর্থাৎ এই কাজটা কেন করবো আমি, এটার জন্য আমার একটা ইনসেন্টিভ, আমার জন্য একটা রিওয়ার্ড থাকতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে তার মানে কি আমি তো স্যালারি দিচ্ছি, এটাই তো যথেষ্ট? ট্রু। এই ইনসেন্টিভ মানে ইট ইজ নট আ ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ, ইট ইজ নট যে একটা তো ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ আছে, আমি কাজ করলে আমার যত বেশি সাকসেস হবে, আমার অর্গানাইজেশনের গ্রোথ হবে, দ্যাটস এন ইনসেন্টিভ। সেকেন্ড যেটা, সেই ইনসেন্টিভ এটা ছাড়াও আরো বিভিন্ন রকমের ইনসেন্টিভ থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি এমন একটা এটা করলে, একটা হতে পারে ধরেন এটা সেলস যদি হয়, আমি যত বেশি সেলস করবো আমি কমিশন পাবো, সেটা একটা ইনসেন্টিভ হতে পারে। 2 নম্বর হতে পারে যে আমি যদি
সে আমি সেলস, আমি প্রোডাকশন করি, এখন আমার কাজের সাকসেসের উপরে আমার অর্গানাইজেশন যখন যদি একটা সার্টেন কিছু অ্যাচিভ করে, তাতে আমরা সবাই বেনিফিটেড হতে পারবো। উই ক্যান গেট এ বেটার অফিস, অথবা আমাদের দিনে আমাদের প্রতিদিন রাত 12টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত কাজ করতে হয়, আমরা 6টার সময় বাড়ি যেতে পারবো। আহ, আহ, আমার সপ্তাহে এখন 6 দিন কাজ করতে হয়, 5 দিন কাজ করতে, হোয়াট এভার, কোনো একটা ইনসেনটিভ থাকতে হবে, তার একটা রিওয়ার্ডের সেন্স মনের মধ্যে থাকতে হবে যেন সে কাজটা করে। যে শুরুতে বলেছিলাম মডার্ন ম্যানেজমেন্ট হচ্ছে মানুষকে দিয়ে ঘাড়ে ধরে কাজ করায় না। মডার্ন ম্যানেজমেন্ট হচ্ছে কাজের পরিবেশ তৈরি করে দেয়, মানুষকে মোটিভেট করে সো দ্যাট সে নিজেই কাজটা তার সর্বোচ্চ যেই তার যেই এবিলিটি আছে সেটা দিয়ে কাজটা করবে। তার জন্য নিড এন ইনসেন্টিভ, এন্ড দেন ফাইনালি আপনার একটা অ্যাকশন প্ল্যান থাকতে হবে, অর্থাৎ আপনি কাজটা কিভাবে করবেন, কার কি দায়িত্ব, তার জন্য কার কি লাগবে, এই পুরো বিষয়ে আপনার একটা প্রপার অ্যাকশন প্ল্যান থাকতে হবে। একজন লিডারের কাজ হচ্ছে এই 6টা বিষয় এনশিওর করা। এটা যদি না হয়, অর্থাৎ আপনার সবই আছে কিন্তু আপনার ভিশন নেই, অর্থাৎ আপনার কোনো স্বপ্নই নেই, সো এভরিবডি উইল বি কনফিউজড আমরা কেন এই কাজটা করছি, করে কি হবে। আপনার যদি ভিশন আছে কিন্তু আপনি সেটা কমিউনিকেট করেন আপনার লোকজনের মধ্যে, দেন দে উইল রিজেক্ট, কারণ তারা তারা দে উইল নট ওন দিস, তার কাছে মনে হবে যে এটা আমি কেন করছি, এটার কোনো উদ্দেশ্য কি, আমি মানে আমি কোথায় যাব না বলে, আপনি যদি কোনো গাড়িতে আপনার মনের মধ্যে আছে আপনি গুলশান থেকে মতিঝিল যাবেন, আপনি ট্যাক্সিতে উঠলেন, উঠে এবার ট্যাক্সি ড্রাইভারকে যদি না বলেন আপনি মতিঝিল যাবেন, তো যাবে না কোথাও। আপনি যদি বলেন যে না তুমি তুমি চলো, বারবার আপনি জিজ্ঞেস করবেন কোথায় যাব, কোন দিকে যাব। তো সুতরাং আপনার যে ভিশনটা আছে সেটা আপনার টিমের জানতে হবে। থার্ড যেটা বলেছিলাম স্কিলস, আপনার টিমের ওই কাজটা করার রাইট স্কিল থাকতে হবে, সেটা যদি না থাকে তাহলে সে কাজটা করতে চাইবে না, সে ভয় পাবে। এবং সে যদি ভয় পায় তাহলে অবভিয়াসলি তার পারফরমেন্স ভালো হবে না, তার পারফরমেন্স যদি ভালো না হয়, যে কাজ যেটা আপনি তার কাছ থেকে আশা করছেন সেটা কখনোই অ্যাচিভ হবে। এন্ড দেন ফোর্থ, তাকে যদি টুলস না দেন, এজ আই সেড, আপনি তাকে বলছেন যে তোমার প্রতিদিন মতিঝিলে একজন, ধানমন্ডিতে একজন এবং গুলশানে একজন কাস্টমারের সাথে দেখা করতে হবে, কিন্তু তাকে কোনো আপনি ট্রান্সপোর্টেশন দিচ্ছেন না, ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কারণ ও প্রতিদিন ফেল করবে। আসার পর যখন আপনি জিজ্ঞেস করবেন তুমি কয়জনের সাথে দেখা করেছো, আজকে গুলশানের একজনের সাথে দেখা হয়েছে বা কালকে ধানমন্ডির সাথে হয়েছে, বা ইউ উইল ফিল ফ্রাস্ট্রেটেড যে সে তার কাজটা ঠিক মতো করতে পারছে। সুতরাং তাকে প্রপার টুল না দিলে ফ্রাস্ট্রেশন তৈরি হয়। ইনসেন্টিভ যদি না থাকে, মানে এটা করে আমার লাভ কি, একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন টিম বিল্ড করবেন, অর্গানাইজেশনটা আপনার, ব্যবসাটা আপনার, এটা ঠিক, কিন্তু তারা যদি এই ব্যবসাটা তাদেরও এরকম ফিল না করে, তারা সবসময় মনে করবে আমি এত কাজ করে লাভ, লাভ তো হবে মালিক আমার। এই 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 চিন্তাটা যদি ওদের মাথাতে থাকে তাহলে আপনার they will be reacting very slow to any initiative. আপনি যাই চান, আপনি 10টা চাইলে ওটা 3টা করবে, বাকি 7টা করবে। দে আর গোয়িং টু বি একেবারেই মোটিভেটেড থাকবে না এবং কাজ করবে কিন্তু চেঞ্জ হবে অনেক বেশি স্লো। ফাইনালি সবই ঠিক আছে, কোনো অ্যাকশন প্ল্যান নাই, ইট উইল বি এন আটার কেওয়াস। কে কি করছে, কেন করছে, কেউ কিছু জানবে না, এন্ড দেন এক কাজ বারবার হবে, কোনো কাজ মিস হয়ে যাবে, ওই যে এভরিবডি নোবডি সামবডি সিচুয়েশন তৈরি হয়ে যাবে। সো অ্যাবসলিউটলি একটা প্রপার অ্যাকশন প্ল্যান আপনার থাকতে হবে। সো অ্যাজ এ লিডার এই 6টা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। দেন ফাইনালি আমরা বলেছিলাম যে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট বিজনেস ম্যানেজ, রিস্ক ম্যানেজ করলাম, লিডারশিপ হলো, এবার বিজনেস প্ল্যানিং। বিজনেস প্ল্যানিং এর 4টা মূল পিলার থাকে। একটা হচ্ছে আপনার বিজনেসের গোল কি, লক্ষ্য কি, আপনি 5 বছরের মাথায় কোথায় পৌঁছাতে চান, কি করতে চান, সেই ব্যাপারে আপনার খুব ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। এবারে সেই আইডিয়াটা থাকার পরে
সেই আইডিয়াটা তো 5 বছরে আপনি পৌঁছাবেন। তো এবার 5 বছরে ওইখানে পৌঁছাতে হলে আপনার আগামী 5 বছরে বিভিন্ন ছোট ছোট সাকসেস লাগবে। আপনার আগামী 6 মাসে সার্টেন সাকসেস লাগবে, 1 বছর একটানা 5 বছরে মাথায় আরেক জায়গায় পৌঁছানো যায় না। ফর এক্সাম্পল, আপনি যদি ঢাকা থেকে চিটাগং এ যেতে চান, আপনি আপনার উদ্দেশ্য হচ্ছে ঢাকা থেকে 5 ঘন্টার মধ্যে চিটাগং এ পৌঁছানো। তো ঢাকা থেকে 5 ঘন্টার মধ্যে যদি আপনি চিটাগং এ পৌঁছাতে চান, তাহলে আপনার দেড় ঘন্টার মধ্যে কুমিল্লা পৌঁছাতে হবে, আধা ঘন্টার মধ্যে ঢাকার শহর ছাড়তে হবে, তারপরে আপনার কাঁচপুর থেকে 1 ঘন্টার মধ্যে কুমিল্লা পৌঁছাতে হবে, সেখান থেকে হয়তো 2 ঘন্টার মধ্যে আপনার ফেনী পৌঁছাতে হবে, তারপরে সেখান থেকে হয়তো 2 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে আপনার চিটাগং পৌঁছাতে হবে। তার মানে আপনার 5 ঘন্টায় চিটাগং পৌঁছানো যদি আপনার গোল হয়, আপনার অবজেক্টিভ হচ্ছে আধা ঘন্টার মধ্যে ঢাকা, আপনার বাড়ি থেকে ঢাকা শহরের জাম পার করে বেরিয়ে যাওয়া, তারপরে 1.5 ঘন্টার মধ্যে কুমিল্লা পৌঁছানো, তারপরে 1 ঘন্টার মধ্যে ফেনী পৌঁছানো, তারপরে 1 ঘন্টার মধ্যে চিটাগং পৌঁছানো। এবার কোনো একটা যদি আপনি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি চিটাগং 5 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবেন। আপনার যদি ঢাকা থেকে বেরোতেই 2 ঘন্টা চলে যায়, তাহলে আপনি 5 ঘন্টায় চিটাগং পৌঁছাতে পারবেন। আপনি যদি কুমিল্লা পৌঁছাতেই আপনার 3 ঘন্টা লেগে যায়, আপনি 5 ঘন্টায় চিটাগং পৌঁছাতে পারবেন না। সো অবজেক্টিভ হচ্ছে আপনার যে আলটিমেট গোল, সেটাকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নেওয়া, যেন একটা একটা করে অ্যাচিভ করে আপনি আলটিমেটলি আপনার আলটিমেট লক্ষ্যে পৌঁছান। থার্ড পিলার অফ বিজনেস প্ল্যানিং হচ্ছে স্ট্র্যাটেজি। অর্থাৎ এই অবজেক্টিভ গুলো যে আমি অ্যাচিভ করব, এই ছোট ছোট লক্ষ্যগুলোতে আমি যে পূরণ করব, আমি কিভাবে করব, সেটা একটা পরিকল্পনা করা হচ্ছে স্ট্র্যাটেজি। মানে হচ্ছে ধরেন, স্ট্র্যাটেজি মানে হচ্ছে আপনি কি 300 ফিট দিয়ে যাবেন, নাকি আপনি মতিঝিল দিয়ে যাবেন। আপনি যদি চিটাগং যেতে চান, আপনি কি বাসে করে যাবেন নাকি আপনি ট্রেনে করে যাবেন, আপনি কি আপনার প্রাইভেট গাড়িতে যাবেন নাকি আপনি আপনি একটা রেন্টেড গাড়িতে যাবেন। অর্থাৎ স্ট্র্যাটেজি মানে হচ্ছে কিভাবে আমি অবজেক্টিভটা অ্যাচিভ করব, তার সেই পথগুলোকে বলা হয় স্ট্র্যাটেজি। ফোর্থ পিলার হচ্ছে রিভ্যালুয়েশন। অর্থাৎ আপনার যে স্ট্র্যাটেজি গুলো আপনি নিয়েছেন, অ্যাডপ্ট করেছেন এই অবজেক্টিভ গুলো অ্যাচিভ করার জন্য, এই স্ট্র্যাটেজি গুলো ঠিক মতো কাজ করছে কিনা তার একটা মেকানিজম থাকতে হবে। ওই যে আমরা ম্যানেজমেন্ট কনসেপ্টের মধ্যে বলেছিলাম যে কন্ট্রোলিং বলে একটা বিষয় থাকতে হবে। অর্থাৎ আপনার পরিকল্পনা মতো সবকিছু আগাচ্ছে কিনা সেটা সবসময় যেন আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তার একটা মেকানিজম আপনার থাকতে হবে, সো দ্যাট দেরি হওয়ার আগেই যেন আপনি পরিকল্পনা পরিবর্তন করতে পারেন, স্ট্র্যাটেজি পরিবর্তন করতে পারেন। আপনি আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, আপনার আপনি ঠিক করলেন যে আপনি আপনার নিজস্ব আপনি কি বলে যেন, ইয়েতে করে, আপনি বাসে করে সায়দাবাদ যাবেন, সেখান থেকে অথবা যাত্রাবাড়ি যাবেন, সেখান থেকে আপনি একটা ইয়েতে করে আপনি কুমিল্লার বাসে করে কুমিল্লায় যাবেন, সেই পরিকল্পনা নিয়ে বেরিয়েছে। বের হওয়ার পর দেখা গেল আপনার যে লোকাল বাসে করে যাচ্ছেন, সেই বাস যেভাবে যাচ্ছে, যেখানে যেখানে থামছে, আপনার পক্ষে আসলে যেই সময় আপনি ঠিক করে রেখেছেন এত ঘন্টার মধ্যে অমুক জায়গায় পৌঁছাবে, সেটা হচ্ছে না। এটা যখন আপনি বুঝতে পারেন, আপনি সাথে সাথেই বাস থেকে নেমে খুব সম্ভবত একটা সিএনজি নিয়ে আপনি সায়দাবাদ চলে যান। এটা হচ্ছে আপনি যদি আর্লি বুঝতে পারেন যে আপনার দেরি হয়ে যাচ্ছে। আর যদি সেটা না বুঝছেন, আপনি যখন সায়দাবাদ পৌঁছাবেন তখন অলরেডি দেরি হয়ে গেছে, তখন আর আপনার কিছু করার থাকে। তো রিভ্যালুয়েশন হচ্ছে এমন একটা আপনার মেকানিজম থাকতে হবে যাতে আপনার স্ট্র্যাটেজি গুলো ঠিক মতো কাজ করছে কিনা সেটা আপনি বুঝতে পারেন। এটার একটা ইজি ওয়েটা হচ্ছে অবজেক্টিভ গুলোকে আপনি যত বেশি ছোট ছোট অবজেক্টিভে ভাগ করে নিতে পারবেন আপনার গোলটাকে, তত বেশি সুবিধা হবে এটা মেজার করার যে আপনি লক্ষ্যে পৌঁছানোর জন্য ঠিক পথে আগাচ্ছেন কি আগাচ্ছেন না। কারণ আপনি যখনই ছোট ছোট অবজেক্টিভ গুলো মিস করবেন, বড় অবজেক্টিভ আলটিমেটলি মিস হয়ে যাবে, রাইট? সো সুতরাং, এবং প্রথমটাই যখন মিস হবে তখনই আপনার স্ট্র্যাটেজিকে রিভ্যালুয়েট করতে হবে, দেখতে হবে আমার স্ট্র্যাটেজিটা ঠিক আছে কিনা, এটা এইভাবে না করে ওভাবে করলে ভালো হতো কিনা।
এবং এবং এটা চেঞ্জ করার মতো ফ্লেক্সিবিলিটি আপনার থাকতে হবে। এটা যদি করেন তাহলেই দেখা যাবে যে আপনি আপনার অবজেক্টিভ গুলোকে সময় মতো অ্যাচিভ করতে পারছেন, এবং সবগুলো অবজেক্টিভ যদি অ্যাচিভ করতে পারেন আপনি গোলটা অ্যাচিভ করতে পারেন। অর্থাৎ বিজনেস প্ল্যানিং এর 4টা জিনিস আপনি মাথায় রাখবেন। এক হচ্ছে বিজনেস প্ল্যানিং এর মধ্যে আপনার গোল থাকতে হবে। 2 নম্বর হচ্ছে এই গোলটাকে ছোট ছোট অবজেক্টিভে ভাগ করে নিতে হবে। অর্থাৎ আপনি 5 বছরের মধ্যে যদি আপনার ব্যবসাটার টোটাল রেভিনিউ 50 কোটি টাকা চান, তাহলে আপনার প্রথম বছরে আপনার 10 কোটি টাকা হতে হবে। দ্বিতীয় বছরে সেটা আপনার দেখা হতে পারে যে 1 বছরের মধ্যে আপনার সারা দেশের প্রত্যেকটা মেজর শহরে আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার থাকতে হবে। তারপরে 2 বছরের মাথায় আপনার প্রত্যেকটা উপজেলায় আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার থাকতে হবে। 3 বছরের মাথায় আপনার মেজর শহরগুলোতে সার্ভিস সেন্টার থাকতে হবে। এরকম আপনার এই অবজেক্টিভ গুলো থাকবে। সেই অনুযায়ী আপনি স্ট্র্যাটেজি করবেন এবং আপনি দেখবেন যে এই স্ট্র্যাটেজি গুলো অনুযায়ী আপনার অবজেক্টিভ অ্যাচিভ হচ্ছে কিনা। এই 4টা বিষয় নিয়ে আপনার বিজনেস প্ল্যান তৈরি হবে। এই স্ট্র্যাটেজি যখন করবেন আপনি, সেই স্ট্র্যাটেজি করার ক্ষেত্রে আপনার এই 4টা, এটাকে SWOT অ্যানালিসিস বলে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। অর্থাৎ আপনার নিজের সম্পর্কে এই 4টা বিষয় নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আপনি নিজে বলতে আপনি নিজে এবং আপনার অর্গানাইজেশন। প্রথম কথা হচ্ছে আপনি যেই লক্ষ্যটা ঠিক করলেন, আপনি যেই স্ট্র্যাটেজি গুলো ঠিক করলেন, আপনার স্ট্রেংথ কি আছে, অর্থাৎ আপনার পজিটিভ কি কি জিনিস আছে আপনার কি করবে। ফর এন এক্সাম্পল, আপনারা যারা ওই যে এগেইন আমি ব্যাটারি বিজনেসটাতে আসি, আপনার একটা স্ট্রেংথ হচ্ছে আপনারা ইই এর ছাত্র, ট্রিপল এর ছাত্র, অর্থাৎ আপনারা এই টেকনোলজিটা জানেন। তো এটা আপনার স্ট্রেংথ। আপনার উইকনেস কি? আপনার উইকনেস হচ্ছে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, একটা বিজনেস দাঁড় করাতে হয়, এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, সেটা হচ্ছে আপনার উইক। আপনার অপরচুনিটি কি? আপনার অপরচুনিটি হচ্ছে বাংলাদেশে এই ইজি বাইক এবং প্রচুর মানুষ ইজি বাইক, পাওয়ার টিলার এই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেন, যার কারণে এই নতুন টেকনোলজিটার জন্য যথেষ্ট বড় একটা মার্কেট আছে যারা খুব ইন্টারেস্টেড হবে। এটা হচ্ছে আপনার জন্য অপরচুনিটি। আপনার জন্য থ্রেট কি? আপনার জন্য থ্রেট হচ্ছে বাংলাদেশে যারা ব্যাটারি বানায়, সেটা নাভানা হোক, রহিম আফরোজ হোক, তারা অলরেডি ব্যাটারি বিজনেসে আছে, যারা অলরেডি এই মার্কেটটা সম্পর্কে জানে। তো ওরা, আপনি যখনই নতুন টেকনোলজিটা আনবেন, ওরা যদি এই টেকনোলজি অ্যাকোয়ার করে ফেলতে পারে, ওরা আপনাকে যে কোনো সময় আপনাকে মার্কেট থেকে বের করে দিতে পারে, কারণ ওর অলরেডি একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, ওর অলরেডি একটা কাস্টমার বেস আছে, ওর অলরেডি অনেক বেশি টাকা আছে আপনার থেকে। এটা আপনার জন্য থ্রেট। তো আপনি যখন আপনার স্ট্র্যাটেজি সাজাবেন, তখন আপনি এই 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 সবকিছু মাথায় রেখে আপনি স্ট্র্যাটেজি সাজাবেন, এমন ভাবে সাজাবেন যেন আপনার স্ট্রেংথটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন, আপনার উইকনেসটাকে আপনি মিনিমাইজ। যেমন ধরেন, আপনি যেহেতু জানেন যে ম্যানেজমেন্ট স্কিল আপনি অ্যাকোয়ার করেননি, সুতরাং আপনি এখন এই ট্রেনিংটা করছেন। আপনারা অনেকেই বলছেন আপনারা আশা করছেন এই ট্রেনিং এর পরে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার একটা উইকনেসকে আপনি কম্পেনসেট করার চেষ্টা করছেন। থ্রেটটাকে আপনার ট্যাকেল করতে হবে। যদি দেখেন যে আপনার ইয়েরা কি বলে যেন, আপনার অন্য প্লেয়ার যারা আছে, যারা স্ট্যাবলিশ প্লেয়ার আছে মার্কেটে, তারা আপনার জন্য থ্রেট হয়ে যেতে পারে, তাদেরকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সেটা পরিকল্পনা থাকতে হবে। এই সবকিছু মিলে এই ব্যাপারগুলো সম্পর্কে যখন আপনার খুব ক্লিয়ার আইডিয়া থাকবে, তখনই আপনি একটা এফেক্টিভ স্ট্র্যাটেজি বানাবেন। একটা জিনিস আপনাদের বলি, SWOT অ্যানালিসিস যখন করবেন, এই ব্যাপারে ব্রুটালি অনেস্ট হবেন। অর্থাৎ নিজের যা সত্যিকারের স্ট্রেংথ, সেই স্ট্রেংথকে রেকগনাইজ করবেন, সত্যিকার যে উইকনেস সেটাকে রেকগনাইজ করবেন। এখানে সুগার কোট করবেন না, উইকনেসকে ছোট করে দেখবেন না, স্ট্রেংথকে বেশি বড় করে দেখবেন না। দরকার হলে এটা কারোর সাথে শেয়ারও করবেন না, কিন্তু আপনার নিজের খুব ক্লিয়ার নিজের সম্পর্কে, নিজের বিজনেস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এটা যখন থাকবে এবং এটা মাথায় রেখে যখন আপনি স্ট্র্যাটেজি তৈরি করবেন, তখন সেই স্ট্র্যাটেজিটা অনেক বেশি প্র্যাকটিক্যাল এন্ড এফেক্টিভ হবে। আর স্ট্র্যাটেজি যদি প্র্যাকটিক্যাল এন্ড এফেক্টিভ হয়, তাহলেই আপনি আপনার অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবেন। আর আপনি যদি আপনার অবজেক্টিভ অ্যাচিভ করতে পারেন, আপনি আলটিমেটলি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন।
বিজনেস প্ল্যানিং এর উদ্দেশ্যটাই হচ্ছে আপনার লক্ষ্যটাকে নির্দিষ্ট করে দেয়া এবং সেই লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা তৈরি করা। এই পরিকল্পনা তৈরি করতে হলে এই স্ট্রেংথ, উইকনেস এন্ড অপরচুনিটি এন্ড থ্রেট, আপনার এই চারটে বিষয় সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া থাকে। বিজনেস প্ল্যানিং এর মোটামুটি মোটা দাগে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, একটা হচ্ছে অপারেশনাল প্ল্যানিং। যেটা আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সময় বলেছিলাম যে আপনি লক্ষ্য যখন ঠিক করলেন আমি 50 কোটি টাকা রেভিনিউ করব, সেখানে পৌঁছাতে হলে এক হচ্ছে আপনার অপারেশনাল প্ল্যানিং করতে হবে, যেটা বলছিলাম যে 1 বছরের মাথায় মূল সবগুলো বড় শহরে আপনার ডিস্ট্রিবিউশন পয়েন্ট থাকতে হবে। এটাকে এই 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 ডিমান্ডকে ফুলফিল করার মতো আপনার প্রোডাকশন ক্যাপাসিটি থাকতে হবে। এই প্রোডাকশন প্রোডাক্ট গুলোকে কাস্টমারের মতো পৌঁছে যাওয়ার মতো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আপনার থাকতে হবে। কাস্টমারকে সাপোর্ট দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার আপনার থাকতে হবে। এগুলো হচ্ছে আপনার অপারেশনাল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হচ্ছে এই অপারেশনকে সাপোর্ট করার জন্য আপনার ফাইন্যান্স লাগবে, আপনার ফ্যাক্টরি করতে আপনার টাকা লাগবে, আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করতে আপনার টাকা লাগবে, আপনার এমপ্লয়ি বেস তৈরি করতে আপনার টাকা লাগবে, আপনার প্রমোশনের জন্য টাকা লাগবে। সো এটার জন্য একদিকে যেমন আপনি অপারেশনাল প্ল্যানিং করবেন, ঠিক একইভাবে এই অপারেশন প্ল্যানিং কে সাপোর্ট করার জন্য আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকতে হবে। এবং এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা একভাবে হবে যে আপনার নিজের কাছে কত টাকা আছে, আপনাকে বড় করতে হবে নাকি ব্যাংকের কাছ থেকে, অথবা আপনার ইনভেস্টরদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিতে হবে কিনা, বা আপনি কি স্টক মার্কেটে যাবেন কিনা, বা আপনি মূল কথা হচ্ছে যে এই পুরো অপারেশনকে সাপোর্ট করার জন্য আপনার কখন কত টাকা লাগবে এবং সেই টাকা কোথা থেকে আসবে এবং কিভাবে সেই টাকা ইনভেস্ট হবে, এর পুরো প্ল্যানিংটাও আপনার থাকবে। এই দুটো প্ল্যানিং মিলেই আপনার বিজনেস প্ল্যান তৈরি। এই হচ্ছে মূলত আপনার ম্যানেজমেন্ট স্কিলস, অর্থাৎ আমরা যেটা প্রথমেই বলেছিলাম, মূলত 3টা মেজর এরিয়া ম্যানেজমেন্ট স্কিলস কভার করে। একটা হচ্ছে আপনার ম্যানেজিং ইউর বিজনেস, আপনার ব্যবসাটাকে কি করে ম্যানেজ করবে। 2 নম্বর হচ্ছে ম্যানেজিং রিস্ক, এন্ড দেন ফাইনালি প্ল্যানিং। আপনি যখন সবকিছুই কিভাবে রিস্ক ম্যানেজ করবেন, কিভাবে বিজনেস ম্যানেজ করবেন, সেগুলো সব যখন আপনার আইডিয়া হয়ে গেল, এবার আপনি একটা প্রপার প্ল্যান তৈরি করবেন। যে প্ল্যানের একটা পার্ট হবে আপনার অপারেশনাল প্ল্যান, আরেকটা পার্ট হবে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যান। এই দুটো মিলে আপনার টোটাল বিজনেস প্ল্যানটা তৈরি হবে। এই প্ল্যান অনুযায়ী আপনি এবার আপনার অর্গানাইজেশন বিল্ড করবেন, আপনার হিউম্যান রিসোর্স ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করবেন, আপনি আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিল্ড করবেন, আপনার পুরো অর্গানাইজেশন এই হচ্ছে মোটামুটি ম্যানেজমেন্ট স্কিলস এবং কিভাবে এই ম্যানেজমেন্ট স্কিল আপনি অ্যাপ্লাই করতে পারেন টু স্টার্ট ইউর বিজনেস। খুবই সংক্ষেপে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করুন। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। নিশ্চয়ই। জি, থ্যাংক ইউ। স্যার, রিস্ক ম্যানেজমেন্টের চ্যাপ্টারে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে 3টা বিষয়ের উপর আপনি যেটা বলেছেন, অ্যাভয়েড রিস্ক, রিডিউস রিস্ক এন্ড ট্রান্সফার রিস্ক মনে ছিল, এরকম একটা লাস্ট যেটা। হ্যাঁ, জি জি। তো ট্রান্সফার রিস্ক, স্যার, আমরা যারা উদ্যোক্তা হতে যাচ্ছি বা উদ্যোগ মানে একটা নতুন কিছু চিন্তা করতেছি, তো ইনিশিয়ালি আমি আমার কথা বলি, ইনিশিয়ালি তো হয়তো আমার অর্গানাইজেশন স্ট্রাকচার হয়তো ওই রকম বড় মাপের কোনো কিছু থাকবে না, অনেক কিছু হয়তো নিজেকে ট্যাকেল দিতে হবে, নিজেকে হ্যান্ডেল করতে হবে, বা আপনার কস্ট সেভিং এ আমার মানে ম্যাক্সিমাম এমফাসাইজ করতে হবে। তো এই যে রিস্কের যেটা বলেছেন স্যার, কারণ উদ্যোগ নিতে হলে তো ইটস ওয়ান কাইন্ড অফ রিস্ক, ঠিক না? তো রিস্ক তো নিয়েই তো এগোতে হবে। তো রিস্ক ওকে অ্যাভয়েড করা বা রিডিউস করা যায়, বাট ট্রান্সফারের ক্ষেত্রে দেখা যায় এখানে যেটা ইন্স্যুরেন্সের কথা আপনি রেফার করেছেন, এটা তো অনেকটা কস্ট ইনভলভমেন্ট।
সো এইসব বিষয়গুলা আমি ইনিশিয়ালি একজন এন্টারপ্রেনার ইনিশিয়ালি মানে ওই সব জায়গাতে কিভাবে একটু কস্ট সেভ করা যায়, কারণ প্রত্যেকটা পেনি আপনি যেটা বলেছেন প্রত্যেকটা পেনি আমাকে হিসাব করতে হবে, প্রত্যেকটা পেনি আমাকে ইউটিলাইজ করতে হবে, আমাকে ওই টার্গেট নিয়ে এগোতে হবে, আমার একটা লক্ষ্য থাকতে হবে। সো ইনিশিয়াল একদম ফার্স্ট স্টেজ থেকে লাস্ট স্টেজ পর্যন্ত আমি যদি কস্ট, হ্যাঁ যেগুলা ম্যান্ডেটরি আর না করলে না হয় এগুলোতে তো আমার খরচ লাগবেই, খরচ করতেই হবে, আদারওয়াইজ তো উদ্যোগ নেওয়া যাবে না, কোনো কিছু স্টার্ট আপ সম্ভব না। বাট কস্ট রিডাকশনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাইলে এইসব কিভাবে অ্যাভয়েড করা যায় বা এইসব কিভাবে মিনিমাইজ করা যায় স্যার, বা এগুলাতে মানে কোন পলিসি বা কোন প্রসেস অ্যাপ্লাই করলে আমি হয়তো শুরু থেকে অনেক কিছু থেকে বেঁচে যেতে পারি। প্রথম কথা হচ্ছে সময়ের 1 পর অসময়ের 10 পর, এটা মনে রাখবেন। তো আপনি এখন খরচ বাঁচানোর জন্য যদি কোনো একটা কিছু না করেন, হয়তো একটা ডিজাস্টার আপনার পুরো ব্যবসাটাই ধ্বংস করে দিতে পারে। তো ওই যে আপনি একটা কথা বললেন যে যেটা না করলেই নয় সেটা করতে হবে। এবার আপনি কোথায় কোথায় রিস্ক ট্রান্সফার করবেন, কোথায় কোথায় রিডিউস করবেন আর কোথায় কোথায় অ্যাভয়েড করবেন, এটা যদি আপনি এটা সিদ্ধান্ত নিতে হবে আপনার বেসড অন অ্যাসেসিং ইওর রিস্ক। আমি যদি ওই পেজটাতে আবার যাই, দেখাই। Risk management is the process of identifying, assessing and planning for possible risk associated with activities and events. এটা হচ্ছে ফান্ডামেন্টাল। অর্থাৎ আপনি আগে রিস্ক গুলো আইডেন্টিফাই করবেন যে আপনার এই ব্যবসাতে এই 5টা রিস্ক আছে, এবং এই প্রত্যেকটা রিস্ককে এবার আপনি অ্যাসেস করবেন যে কোন রিস্কটাতে আপনার কতটা ক্ষতি হতে পারে, ফাইন্যান্সিয়াল, এটা হলে কি হতে পারে, ওটা হলে কি হতে পারে। এই দুটো বিষয় যখন আপনার ক্লিয়ার আইডিয়া থাকবে, আপনি নিজেই বুঝবেন কোনটাকে আপনি অ্যাভয়েড করবেন, কোনটাকে আপনি রিডিউস করবেন, কোনটাকে আপনি ট্রান্সফার করবেন বা আদৌ করবেন, যে কোন রিস্কটা আপনার নিতে কোনো মানে ইউ ক্যান টেক দ্য রিস্ক, কোনটার ক্ষেত্রে রিস্ক নেওয়াটা আপনার একেবারেই ঠিক হবে। আপনি যদি আপনার ফ্যাক্টরি যদি এমন একটা জায়গায় থাকে যেখানে প্রতি বছর বন্যা হয়, আপনি জানেন, সেখানে আপনার ইউ হ্যাভ টু টেক এন ইন্স্যুরেন্স ফর ফ্লাড। আপনি এমন ব্যবসা করছেন যেখানে আপনি জানেন যে এখানে সে ফর এক্সাম্পল ডাকাতি হয়। আপনি মাছের ব্যবসা করছেন, আপনি এমন এলাকায় করছেন যেখানে লোকজন মাছ তুলে নেয় পুকুর থেকে, আপনি জানেন। সো আপনি রিস্ক রিডিউস করার জন্য গার্ড রাখার পর ডাকাতি হবে সেটাও আপনি জানেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো ইন্স্যুরেন্স করলেন। এইরকম মানে এটা কোনো আসলে ওয়ান সাইজ ফিটস অল অ্যান্সার নেই যে আপনি কোনটা করবেন বা কোনটা করবেন। এই ট্রেনিং এর একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট গুলোকে রিয়ালিটি দিয়ে চেক করে নেয়। অর্থাৎ আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা যেহেতু ব্যবসা শুরু করছি, আমরা কোথাও টাকা পয়সা যতটা কম খরচ করা যায় সেটা করব। এই ট্রেনিং এর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা বোঝানো যে কোথায় আসলে টাকাটা খরচ করবেন আর কোথায় করবেন না, কোন কোন জায়গাতে আসলে যদি খরচ না করেন আপনি রিস্কে পড়ে যেতে পারেন, কোন কোন জায়গায় যদি খরচ করেন সেটা আপনার অ্যাকচুয়ালি আননেসেসারি এক্সপেন্ডিচার হবে, সেটা না করলেও চলে। সো মূল উদ্দেশ্য হচ্ছে আর মূল কথাটা হচ্ছে যে আপনার রিস্ক আইডেন্টিফাই করতে হবে, রিস্ক অ্যাসেস করতে হবে, এই দুটো করা খুব জরুরি। আপনি সে ফর এক্সাম্পল আপনি রিস্ক অ্যাসেস করে দেখলেন যে আপনার যদি রিস্কটা ঘটার সম্ভাবনা 50% এবং যদি ঘটে তাহলে আপনার 50 লক্ষ টাকা লস হবে। আপনি যদি ইন্স্যুরেন্স করেন তাহলে আপনার বছরে 2 লাখ টাকা খরচ হবে। এবার এটা আপনার কল যে 50% রিস্ক আপনি নিবেন নাকি 2 লক্ষ টাকা দিয়ে 50 লক্ষ টাকার রিস্ক আপনি মিটিগেট করবেন, এই সিদ্ধান্ত আপনার নিতে হবে। সেখানেই লিডারশিপ ইজ গোইং টু কাম ইনটু প্লে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন করতে পারি? জি নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার আজকে ট্রেনিংটা করে ভালো লাগলো।
তো আজকে যে টোটাল ফাংশনটা যে ট্রেনিংটা করানো হলো, টোটাল একটা মানে সাস্টেনেবল বিজনেস কিভাবে মানে দাঁড়ায় একটা ইন্ডাস্ট্রি বা একটা অর্গানাইজেশন, সেটার একটা ওভারভিউ দেওয়া হলো। আসলে আমরা যখন একদম ইনিশিয়ালি শুরু করি, তখন আমাদের আসলে এই যে প্রসিডিউর গুলো, সেই প্রসিডিউর গুলো যে মেনটেন করা, যেটা ভাই রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আসলে বললো, যেমন ম্যানেজমেন্ট ফাংশনের মধ্যে আমাদের আসলে যে কন্ট্রোলিং, লিডিং, এই যে প্ল্যানিং গুলো করবো, এগুলোর জন্য আমাদের আসলে স্যার প্রপার যে গাইডলাইনটা বা কোন ওয়েতে এগোতে হবে, মডার্ন যে আসলে বিজনেস পলিসি গুলো আছে বা মডার্ন যে স্টার্টআপ গুলো ডেভেলপ করার জন্য যেসব পলিসি গ্রহণ করা যাবে, এগুলো যদি একটু বলতেন। আর স্যার আমাদের আরেকটা বিষয়, আমি একটুখানি ম্যানেজমেন্ট রিস্ক নিয়ে স্যার আসলে বলবো। আসলে স্যার আমরা যখন খুব ছোট থাকি, আমাদের এই ছোট থেকে যে আপনি যেটা তিনটা জিনিস বলছেন, অ্যাভয়েড রিস্ক, রিডিউস এবং ট্রান্সফার রিস্ক, এই জায়গাটায় স্যার আমরা আসলে কোন রিস্ককে আসলে মানে সবগুলো রিস্ক আসলেই মানে আমার কাছে যেটা মানে আমি যেটা করে ফেলি বা আমার সংশোধন করা যায় কিভাবে, আসলে কোনো রিস্ক আসলেই আমি ওটাকে কোনো কিছু না ভেবেই আমি আসলে ঝাঁপাই পড়ি। তারপরে রিস্কটা আসলে সেটাকে আসলে আমি নিজেকে প্রস্তুত করি এইভাবে, রিস্ক আসুক, ওই সময়ের ক্ষেত্রে ওই রিস্কটা ওই টাইমলি কিভাবে ম্যানেজ করতে হবে, সেই সময় আমি ওটাকে সলভ করব। কিন্তু আমি আগে থেকে মানে প্রেডিক্ট করতে পারি না যে এমন রিস্কটা আসবে বা আনসার্টেন কিছু রিস্ক চলে আসে। আর অ্যাভয়েড রিস্কের জন্য আসলে আহ, যখনই চিন্তা করি যে এই রিস্কটা অ্যাভয়েড করবো, হয়তোবা এটার জন্য হয়তোবা আমার বিজনেসটা ড্রপ ডাউন হতে পারে। আমি আসলে স্যার সাপ্লাই এবং এমপ্লয়মেন্ট নিয়ে বিজনেস করতেছি, তো সেই জন্য স্যার একটু বললাম। আর স্যার আরেকটু যদি সোয়াট অ্যানালাইসিস এর যে কথাটা বললেন, বিজনেস জি জি স্যার বিজনেস প্ল্যানিং এ যে তিনটা চারটা জিনিস নিয়ে বললেন, আসলে গোলটাকে অ্যাচিভ করার জন্য আমার অবজেক্টিভ, স্ট্র্যাটেজি এবং যে এটাকে রিভলিউশন করব, অর্থাৎ আমার গোলটা ফিক্স হলো। আমি এই যে অবজেক্টিভ ঠিক করলাম এবং খুব ছোট ছোট আকারে যে অবজেক্টিভ গুলো সেট করা যায়, বা এটার জন্য যে অ্যাকশন প্ল্যান বা কি স্ট্র্যাটেজি নিব, বা এটাকে আবার ঠিক হচ্ছে কিনা, আমি এটাকে রিভলিউশন করব কিভাবে, এই যে চক্রটা, গোলটাকে ঠিক রেখে অবজেক্টিভ, স্ট্র্যাটেজি এবং রিভলিউশনের যে চক্রটা, এটা আমরা আসলে কোন কোন মানে কেমন টাইমে করতে পারি, যে 2 মাস, 6 মাস বা 1 বছর, বা আমি আসলে সাকসেসটা পাচ্ছি না সেটার জন্য কিনা, এটা একটা। আর আরেকটা স্যার এই যে সোয়াট অ্যানালাইসিস এর মধ্যে স্যার থ্রেটটা অ্যানালাইসিস নিয়ে যদি একটু আরেকটু বলতেন। থ্যাংক ইউ স্যার। কোনটা লাস্ট প্রশ্নটা? SWOT analysis সোয়াট trend? অ্যানালাইসিস এর মধ্যে না স্যার, থ্রেট 4 নম্বর, থ্রেট। আচ্ছা okay. আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আপনি করেছেন, আমি আপনাকে বলি, এই মানে আপনি অবভিয়াসলি যখন আপনার অর্গানাইজেশন শুরু করেছেন 2 জন 3 জন 5 জন লোক, তখন এত কিছু চিন্তা করার কিছু নাই আসলে, রাইট? দিস ইজ ফর ইউ টু কিপ ইন ইউর মাইন্ড ওয়েন, সো দ্যাট আপনি যখন গ্রো করছেন, আপনি গ্রোথের সময় এই জিনিসগুলো অনুযায়ী গ্রো করবেন, সো দ্যাট আপনার গ্রোথ ম্যানেজেবল থাকে। সো ইট ইজ লাইক এ গাইডিং প্রিন্সিপল ফর ইউ। কখন এই তবে আমি মনে করি প্রত্যেক এন্টারপ্রেনিয়ারের এই অ্যাটিটিউড গুলো, এই এই প্রিন্সিপল গুলো মাথার মধ্যে রাখা উচিত। তাহলে আপনি যেই কাজই করেন এই প্রিন্সিপল, এই অ্যাটিটিউড মাথায় রেখে করবেন। হয়তো স্কেলটা ছোট হবে, অনেক কিছু এখন করবেন না, পরে করবেন, কিন্তু আপনার মাথাটা সেভাবে টিউন করা থাকবে, রাইট? আর আরেকটা যেটা বললেন যে এক্স্যাক্টলি বাংলাদেশে কেউই রিস্ক চিন্তা করে ব্যবসা করে, এটা হচ্ছে সবচেয়ে মানে মানে আপনি একদম খুব কারেক্টলি বলেছেন। এটা কিন্তু শুধু আপনার না, ম্যাক্সিমামের অ্যাটিটিউড, নদী আসুক তারপর পার হওয়ার চিন্তা করে। হ্যাঁ, এটা করতে গিয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনি যখন নদীর পাড়ে পৌঁছান তখন অনেক ক্ষেত্রেই নদী পার হতে আর পারেন না, অথবা হয়তো আপনি আগে থেকে চিন্তা করলে নদী পর্যন্ত যাওয়ারই দরকার ছিল না। ওই যে অসময়ের 1 ফোর, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর একটা কথা। তো আমি আপনাদেরকে বলবো যে একটু পরিকল্পনা করে আগান। হ্যাঁ,
মানে ব্যবসা নতুন, এখন সব রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে তো ব্যবসা হবে না। এক্স্যাক্টলি ঠিক আছে, কিন্তু রিস্কটা যেন ক্যালকুলেটেড হয়, রিস্কটা যেন ব্লাইন্ডের উপরে না। আপনি যদি এগুলো চিন্তা করে আগান, ধরেন আপনি রিস্ক, আপনি কোনোই রিস্ক অ্যাভয়েডও করবেন না, রিডিউসও করবেন না, ট্রান্সফারও করবেন না, ঠিক আছে, কিন্তু অন্তত আইডেন্টিফাই করেন এবং অ্যাসেস করেন, এটা করেন। এটা আপনার বিজনেসকে অনেক বেশি স্টেবিলিটি দিবে। কারণ এমন তো না যে আমাদের মানে অফুরন্ত সম্পদ আছে যে একটার পর একটা আমরা ভুল করেই দিতে পারবো, কিন্তু অসুবিধা নেই, আমার মানি উইল কাম, তা তো হবে না। অনেক এন্টারপ্রেনিয়ার শেষ হয়ে যায় জাস্ট সিম্পলি বিকজ এগুলো নিয়ে আগে থেকে তারা চিন্তা করে না, যখন হয় তখন আর সামলাতে পারে। তো এই জিনিসটা ইউ প্ল্যান অ্যাকর্ডিংলি, এটা হচ্ছে আপনাকে মেথোডোলজি। এবার মেথোডোলজির সবটাই কি এখন আপনি গ্রহণ করবেন নাকি পরে করবেন, এটা আপনার উপরে। কিন্তু এই মেথোডোলজিটা মাথার মধ্যে ঢোকায় রাখে, তাহলে কি হবে, যখনই আপনি সিদ্ধান্ত নিতে যাবেন এই মেথোডোলজি অনুযায়ী যখন সিদ্ধান্ত নেবেন, দেখবেন যে আপনার সিদ্ধান্ত গ্রহণ করাও সহজ হচ্ছে। আপনার যে কোনো পরিকল্পনা মাথায় আসলেই যদি আপনি চিন্তা করেন, ওকে আমি রিস্কটা একটু আইডেন্টিফাই করি, এটা করতে গেলে কি কি রিস্ক আছে এবং রিস্কটা আমি একটু অ্যাসেস করি, তখন কিন্তু অনেক রিস্কি সিদ্ধান্ত, যেটা আসলে কোনো লাভ হয় না। মানে বিজনেস মানে রিস্ক মানে তো এই না যে আমি মানে আগুনে ঝাঁপ দিব, তাই না? মানে আগুনে ঝাঁপ দেওয়াটা ইজ এ ভেরি রিস্কি থিং, বাট ইউ আর অ্যাবসলিউটলি শিওর দ্যাট ইউ আর গোইং টু ডাই। সো ওই লাভ দেওয়াটা কিন্তু বিজনেস, উইথ সুইসাইড। সো এই যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন রিস্ক এবং সেই অনুযায়ী অ্যাসেস করতে পারেন, আপনি নিজেই বুঝবেন যে এই এখন আপনার যে বিজনেসের সাইজ, তাতে আপনার কোনটা অ্যাভয়েড করতে হবে, কোনটা রিডিউস করতে হবে, কোনটা ট্রান্সফার করতে হবে। আবার বিজনেস সাইজ যখন বড় হবে তখন কোনটা করতে হবে, আপনার যেটা মানে আপনার যেটা রিয়ালিটি সেটা কিন্তু আরেকজনের রিয়ালিটি নাও হতে পারে, তাই না? সেইভাবে করে যদি এই জিনিসগুলো মাথায় নিয়ে যদি আগান তাহলে সুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন, এইটা হচ্ছে আপনারা যদি বিজনেস স্কুলে যান, অনেকে এখানে এমবিএ করেছেন, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, বিজনেস অপারেশন, অনেকগুলো কোর্সের একটা কনসাইজ কনডেন্সড একটা 1 ঘন্টার প্রেজেন্টেশন। এর অনেক কিছুই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ইটসেলফ ইজ এ সাবজেক্ট, স্ট্র্যাটেজিক প্ল্যানিং সেলফ ইজ এ সাবজেক্ট, ঠিক আছে, ম্যানেজমেন্ট সেলফ ইজ এ সাবজেক্ট। তো এটা সম্পর্কে যদি খুব ডিটেইলে আপনার যেতে হয় তাহলে আপনার ওই আপনার বিজনেস স্কুলে যেতে হবে। একজন এন্টারপ্রেনিয়ারের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেসিক আইডিয়াটা মাথায় থাকে, রাইট? আপনার অর্গানাইজেশন যখন অনেক বড় হয়ে যাবে তখন লট অফ এমবিএস উইল বি ওয়ার্কিং ফর, তারা তখন এগুলো আপনার ছোট মানে একেবারে ডিটেইলে অ্যাপ্লাই করবে। কিন্তু আপনার কাজ হচ্ছে এটা যখন করা হবে আপনি যেন বেসিক প্রিন্সিপালটা আপনি জানেন, সো দ্যাট ইউ নো why this is happening this way. বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এবার ফাইনালি আপনি যেটা বললেন থ্রেট মানে হচ্ছে এক্সটার্নাল সিচুয়েশন, স্ট্রেংথ মানে হচ্ছে আমার নিজের স্ট্রেংথ, উইকনেস মানে হচ্ছে আমার নিজের রাইট। আমি ব্যবসা করছি, আমার কি কি নিজের স্ট্রেংথ আছে, আমার নিজের কি কি উইকনেস আছে। অপরচুনিটি হচ্ছে যে আমার বাইরে কি অপরচুনিটি আছে। ফর এক্সাম্পল, আমার স্ট্রেংথ হচ্ছে আমি এই কাজটা খুব ভালো পারি, অপরচুনিটি হচ্ছে আমার এই কাজের কাস্টমার আছে। থ্রেট হচ্ছে আমার এই কাজের কম্পিটিশন আছে। বুঝছেন? তো থ্রেট আপনি এইভাবে মেজার করবেন, স্ট্রেংথ হচ্ছে ইন্টারনাল, অপরচুনিটি হচ্ছে এক্সটার্নাল, উইকনেস হচ্ছে ইন্টারনাল, থ্রেট হচ্ছে এক্সটার্নাল। আপনার উইকনেস হচ্ছে আপনার প্রোডাক্টের দাম বেশি, আপনার থ্রেট হচ্ছে একই প্রোডাক্ট কম দামে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। পার্থক্যটা বুঝতে পেরেছেন? তো যেই বিজনেসই করছেন এইভাবে করে আপনারা আপনাদের শর্ট অ্যানালিসিস করেন। আমি কিছু বলতে যাচ্ছিলাম ভাই, একটা ছোট্ট স্যারের কাছে একটা উপদেশ নিব। হ্যালো, জি বলুন। স্যার,
আমরা আসলে বিজনেস করতে গিয়ে কিছু কিছু রিস্কের আসলে আইডেন্টি করে এবং সম্মুখীন হচ্ছি। এখন কিছু বেসিক প্রিন্সিপাল বা আপনার অভিজ্ঞতা থেকে বলেন যে আমরা যদি যখন রিস্ক আইডেন্টি করছি বা আমরা রিস্ক ফেস করছি, ওই জায়গা থেকে আমাকে ব্যাক করে আসার জন্য কি কি পদক্ষেপ বা কি কি ফান্ডামেন্টাল আসলে অনুসরণ করা উচিত? প্রথম কথা হচ্ছে ইমোশনালি অ্যাটাচ না হয়ে প্র্যাগমেটিক সিদ্ধান্ত নেবেন। আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে যে সে ফর এক্সাম্পল এই কোভিড সিচুয়েশনে আমি লোক রাখবো কি রাখবো না, আমি অফিস রাখবো কি রাখবো না, এগুলো কিন্তু যতটা না আমরা এই সিদ্ধান্তগুলো যতটা না আমরা প্র্যাকটিক্যাল চিন্তা করিনি, তার চেয়ে বেশি ইমোশনাল চিন্তা করিনি এবং নিয়ে আমরা আননেসেসারি রিস্ক তৈরি করি নিজেদের জন্য। রাইট? ফর এক্সাম্পল আমি আমার নিজের কথা বলতে পারি যে কোভিড সিচুয়েশন শুরু হয়েছে, আমি সিচুয়েশন অ্যাসেস করে দেখেছি যে একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত এরকম সিচুয়েশন এরকম থাকার আশঙ্কা রয়েছে। আমার অফিসে মূলত আমার যেই কাজ তাতে আমার লোকজনের অফিসে আসাটার প্রতিদিন দরকার নেই, বাড়িতে বসে তারা কাজ করতে পারে, আমি সফটওয়্যার নিয়ে কাজ করি। আমার অফিসের মূল উদ্দেশ্য হচ্ছে আমার বিদেশি যারা পার্টনার আছে তারা যখন বাংলাদেশে আসে আমার সাথে মিটিং করার জন্য, তাদের জন্য টু মিট দেম। আমি হিসেব করে দেখছি যে আগামী 1 বছর তাদের বাংলাদেশে আসার কোনো সম্ভাবনাই নেই, বিদেশিরা বাংলাদেশে আসা বা বাংলাদেশে বাইরে যাওয়ার সম্ভাবনাই নেই। যদি কেউ এসেও পড়ে 1-2 জনের জন্য আমার মাসে মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে অফিস রাখার কোনো দরকার নেই সিচুয়েশনে, যখন আমার রেভিনিউ হ্যাজ কাম ডাউন ড্রাস্টিক্যালি, আমার কাস্টমাররা টাকা দিতে চাচ্ছে না, আমার নতুন প্রজেক্ট আসার সম্ভাবনা কমে গিয়েছে, সবাই তার বাজেটকে নেক্সট ইয়ারে নিয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশন। তো আমি কি করেছি, আমি প্রথম চান্সে আমি অফিস ডিসমেন্টেল করে ফেলেছি। হ্যাঁ, ডিসমেন্টেল করে ফেলে আমার লোকদের, আমার যে ছেলেমেয়েদেরকে বলেছি যে তোমরা বাড়ি থেকে কাজ করো, আমাদের মিটিং করছি আমরা ভার্চুয়ালি, ফিজিক্যাল মিটিং করার দরকার হলে আমরা আবার বাড়িতে মিটিং করতে পারছি বা কোনো কফি শপে বসে মিটিং করতে পারছি, কোনো অসুবিধা, রাইট? বাট আমি একটা মেজর ওভারহেড কস্ট প্রতি মাসে আমি কমিয়ে ফেলেছি একদম ইমিডিয়েটলি, মানে এপ্রিল মাস মে মাস টাকা দিয়ে আমি এটা করে 1 মাস 2 মাস দেখা। অনেকেই সেটা করতে পারে। ইমোশনাল অ্যাটাচমেন্ট, আবার আমি অফিস নিলে খরচ হবে, আরে আবার অফিস নিতে তো 1 বছর পরে, তখন আবার অফিস নেওয়া দরকার হবে কিনা সেটাও একটা ফ্যাক্টর। কারণ মানুষের বিজনেস করার বা এই অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে আমরা ভার্চুয়াল এই যে ট্রেনিং গুলো করছি, আমরা হয়তো ভবিষ্যতে সব নর্মাল হয়ে গেলেও ট্রেনিং এভাবেই হবে। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি কোনো এক জায়গায় যে এই 1 ঘন্টা ধরে লেকচার দিতে বেশি পছন্দ করব নাকি ভার্চুয়ালি করতে পছন্দ করব, আমি ভার্চুয়ালি করতে পছন্দ করবো, আমি রাতের বেলা করতে পছন্দ করবো যখন আমি ফ্রি আছি। সুতরাং পরিস্থিতি ভালো হয়ে গেলেও কিন্তু আমি প্রেফার করবো এইভাবেই কন্টিনিউ করবো। তো এরকম আমাদের অনেক কিছুই আমি অ্যান্টিসিপেট করেছি যে এরকম থাকবে, সুতরাং অফিস রাখার কোনো দরকার নেই, আমার মাসে মাসে অনেকগুলো টাকা সেভিং হবে। তো আমি ইমিডিয়েটলি ডিসিশন নিয়ে ফেলি। ডিসিশনটা সহজ না, অফিস ইজ লাইক এন আইডেন্টিটি, তাই না? জি, থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো হ্যাঁ, আমি জাস্ট ওনার প্রশ্নের উত্তরটা শেষ করে নিই। ওকে সুতরাং আপনি যেটা বলছিলেন যে আমরা কি করবো, প্রথম কথা হচ্ছে হ্যাভ এ ফ্লেক্সিবল মাইন্ড। হ্যাঁ, ইমোশনালি অ্যাটাচ হবেন না, দিস ইজ এ বিজনেস, রাইট? যদি কোনো একটা রিস্ক আইডেন্টিফাই করেন, অ্যাসেস করে যদি দেখেন ইট ইজ এ রিস্ক এবং এটার জন্য এটা করতে হবে, এটা করে ফেলবেন, এটা অ্যাভয়েড করতে হবে, করে ফেলবেন, রিডিউস করার জন্য এটা করতে হবে, করে ফেলবেন। ডু নট বি ইমোশনালি অ্যাটাচ টু দিস। আমরা বাঙালিরা খুব বেশি ইমোশনাল এবং আমরা বিজনেস বলেন সবকিছুর মধ্যেই খুব ইমোশনাল হয়ে যায় এবং এটা আমাদের ক্ষতির কারণ হয়ে যায়। বিজনেসকে প্রফেশনালি নিবেন, কোনো একটা বিষয় যদি রিস্ক হয়, ইমোশনাল যতই অ্যাটাচমেন্ট থাকুক, একটা এমপ্লয়ি যদি আপনার অর্গানাইজেশন খারাপ হয় আপনি তাকে ফায়ার করতে হবে, ওইখানে ইমোশনের কোনো লাভ নেই, কারণ আপনি আরো 5 জনের ক্ষতি করছেন।
আপনি যদি রেখে দেন, আমি এটা করতে দেরি করেন, তাহলে এটা আরো বেশি ড্যামেজ হবে। আপনার একটা প্রোডাক্ট চলছে না মার্কেটে, ওটাতে সময় নষ্ট করেন না, ট্রাই সামথিং ডিফারেন্ট, রাইট? সো এইটা হচ্ছে মূল প্রিন্সিপাল। আমি আপনার এক্সাক্ট সিচুয়েশন হয়তো আমি এক্সাক্ট করতে পারবো, আমার ইমেল আইডি দেয়া আছে এর মধ্যে, আপনারা আমাকে মেইল করতে পারেন আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইন জেনারেল আমি যেটা মনে করি যে হ্যাভ এ ফ্লেক্সিবল মাইন্ড অ্যান্ড বি ভেরি প্র্যাগমেটিক, যে বিজনেসের ভালোর জন্য যদি এই সিদ্ধান্ত নিতে হয় আমি নিবো, এটার সাথে আমার ইমোশনাল কোনো অ্যাটাচমেন্ট হয়। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আর আরেকটা ফান্ডামেন্টাল একটা জেনারেল গাইডলাইন বলি, অ্যাডভাইস বলতে পারি, আত্মীয় স্বজনকে চাকরি দিবেন না। জি স্যার, এটা বড় একটা রিস্ক। ডোন্ট ডোন্ট স্বতন্ত্র কোথায় চাকরি করবে? অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে দেন, না হলে আপনার কাছে এক্সট্রা না, টাকা না। থাকলে মাসে মাসে টাকা দেন, কিন্তু ডোন্ট মেক ইউর ওয়ার্ক প্লেস ইউর হোম, এটা করবেন না। জি মাসুদ সাহেব বলুন। জি, থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটু স্বল্প পরিসরে বলবো যে স্যার আপনার ক্লাসটা আমি বেশ কয়েকটা ট্রেনিং নিয়েছি বিভিন্ন জায়গায়, বিসিকে বা বিভিন্ন জায়গায়, কিন্তু আপনার ট্রেনিংটা আমার কাছে খুবই ফ্রুটফুল মনে হয়েছে। যেমন যে মডার্ন যে ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্টের ব্যাপারটা বলেছেন, যে আমরা কি করি, টপ লেভেল যারা ম্যানেজমেন্ট আছি তারা আমার অধীনস্থ যারা আছে তাদেরকে প্রেসার ক্রিয়েট করে কাজটা আদায় করার চেষ্টা করি, যেটা ইটস রং। আপনার ইয়ে থেকে যে স্পিচ থেকে আমরা বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি যে আমরা যদি তাদেরকে মোটিভেটেড করি, আপনি যেটা বলেছেন যে তার কাজ করার যে মনের ভিতর থেকে তার উৎসাহ থাকতে হবে, হ্যাঁ, এই জিনিসটা খুবই আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এইটা যদি আমরা ফলো করি আমাদের বিজনেস অবশ্যই গ্রো করবে। আর কি বলবো, এক কথায় যে আপনার ক্লাসটা অসাধারণ হয়েছে। তো আমরা অনেকে মনে করি যে টাকা হলেই ব্যবসা হবে, আসলে ব্যাপারটা তা নয়। আমি তো অনেকদিন যাবত ব্যবসা করছি, কিন্তু স্যার আমি কখনো অডিট করাই নাই বা অ্যাকাউন্টস মেনটেন করি নাই, মনে করি আমিই মালিক, আমিই সব। আমি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি, বাট বেকার থেকে সফল যুবক হয়ে আত্মকর্মী হয়েছি সেই ক্ষেত্রে। বাট আমার কিছু সত্যিকার অর্থে যে বিজনেসের যে রেকর্ড, সেই রেকর্ড জাস্ট ট্রেড লাইসেন্স বা আপনার ওই টিন সার্টিফিকেট হলেই কিন্তু হয় না। আপনি যেটা বলছিলেন যে আমাদের রেগুলার যে প্ল্যান স্ট্রাকচার, তারপরে রিস্কের জন্য আমাদের কিছু সেভিংসও আমরা রাখতে পারি, যে কোনো, যেমন এখন করোনা কাল, আমার আগের মতো সেল ওরকম হবে না, তো আমি যদি একটা ব্যালেন্স রাখতাম তাহলে কিন্তু আমি এটা এই ক্রাইসিসটা দূর করতে পারতাম, ওভারকাম করতে পারতাম। তো অনেক কিছু শিখতে পেরেছি স্যার, আশা করি যে বাকি দিনগুলো তো আরো অনেক কিছু শিখবো। ওভারঅল থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। একটা জিনিস আপনি বললেন তাই বলছি, সেটা হচ্ছে আপনি যদি এই যে বললেন বুক অফ অ্যাকাউন্টস মেনটেন করা, এই বাকি যেগুলো এগুলো যদি না করেন, আপনি একটার সময়ের পরে আর গ্রো করতে পারবেন, হ্যাঁ, আপনি লিমিটেড হয়ে যাবেন। জি স্যার। সো এই জন্য এই স্ট্রাকচার, এই ফাউন্ডেশনটা তৈরি করেন যেন অনেক বড় হতে পারে। ইনশাআল্লাহ স্যার, কারণ এই 1 জানুয়ারি থেকেই আমি সবকিছু মেনটেন করবো, একটা টাকা খরচ হলেও আমি আমার বিজনেসের এটা নোট করে রাখবো, কারণ আমি দেখেছি যে এটা খুবই এসেনশিয়াল এখন। এক্স্যাক্টলি আপনি অবাক হয়ে যাবেন যে এটা ইম্প্যাক্ট কত হয়। আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি। 2000 সালের ঘটনা। আমি তখন একটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করি, বিদেশি কোম্পানি, বাংলাদেশ। তো আমাদের তখন ওই এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শুরু হলো, সব জায়গায় কস্ট কাটিং, বিশেষ করে এশিয়ান, মানে আমার কোম্পানি ছিল কোরিয়ান একটা কোম্পানি, তো ওরা কস্ট কিভাবে কাট করা যায়। তো কস্ট কাটিং মানেই হচ্ছে হঠাৎ করে আমাদের ম্যানেজমেন্ট মিটিং এ বললো যে কালকে থেকে পত্রিকা নেওয়া হবে না, সারাদিনে 2 বারের বেশি চা দেওয়া হবে না। বেসিক আমরা কস্ট কাটিং বলতেই এটা বুঝি, রাইট? বাট আমাদের ম্যানেজমেন্ট থেকে, কর্পোরেট হেডকোয়ার্টার থেকে আমাদেরকে, ডিপার্টমেন্টের হেডদেরকে বলা হলো যে আমরা যেন একটা স্ট্র্যাটেজি পেপার সাবমিট করি কিভাবে কস্ট কাটিং করা যায়। আমি হচ্ছি তখন আমি সবচেয়ে ইয়াংগেস্ট ম্যানেজার, মানে আমার বয়স এত কম যে আমাকে ম্যানেজার না করে আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করা হয়েছে, মানে আই ওয়াজ টু ইয়াং টু বি এ ম্যানেজার। আমি ওখানে অ্যানালিসিস করে ওনাদেরকে লিখেছিলাম যে আমরা আমাদের ফ্যাক্টরিতে ওয়েস্টেজ হয় 18%,
আমাদের যে কাপড় কাটার সময় যে টোটাল জি। ওয়েস্টেজ কাটা এবং আমাদের যে ডেড ইনভেন্টরি সব মিলে আমাদের, আর আমরা যখন কস্টিং করি আমরা 8% ওয়েস্টেজ ধরে কস্টিং করি। আচ্ছা। আমি বলছি পত্রিকা বন্ধ করা লাগবে না, চাও বন্ধ করা, কিছুই করা লাগবে না। আমরা যদি ওয়েস্টেজটাকে 18 থেকে 15-তে নামায় নিয়ে আসতে পারি জি এবং কস্টিং এর সময় 15% ওয়েস্টেজ ধরে কস্টিং করতে পারি, দ্যাট ইট সেলফ উইল পে ফর অল দ্য লসেস দ্যাট উই আর মেকিং। আমাদের আর কিছু লাগবে না, রাইট? সো সামটাইমস আপনি যদি মানে এই হিসাবগুলো রাখেন এবং ইফ ইউ গো ডিপ ইনটু ইট, তাহলে দেখবেন যে এই ছোট ছোট বিষয়গুলো আমরা হয়তো জানি না, ইটিং আউট আওয়ার প্রফিট, রাইট? রাখবেন তাহলে দেখবেন যে মানে বলে না যে, আমাকে একজন খুব নামকরা ব্যবসায়ী আমাকে একটা কথা বলেছিলেন, আই স্টিল রিমেম্বার। উনি বলছে তুমি যদি কিনতে ঠকো তাহলে বিক্রি করে কখনো লাভ করতে পারবে না, রাইট স্যার। রাইট? সো আপনার অপারেশনটাকে আপনার অপটিমাইজ না করলে আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। জি স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটা অ্যাডভাইস চাচ্ছি আপনার কাছ থেকে, যদি এলাও করেন। জি নিশ্চয়ই। জি, থ্যাংক ইউ স্যার। আমরা তো আমি দীর্ঘদিন চাকরি করে করে আসলে বিজনেস নিয়ে এখন চিন্তা করতেছি, তো অনেক ক্ষেত্রে অনেক কিছু মাথায় চলে আসতেছে। তো যদিও এটা খুবই ইন্ডিভিজুয়াল কনসেপ্ট, একদম ব্যক্তিগত একটা সিদ্ধান্তের ব্যাপার, তারপরেও আমি বর্তমান বাজারে দেখেছি স্যার, যারা টেকনোলজি নিয়ে আছে তারা আসলে গেইনার, এবং আশা করি তারা মানে সবসময় গেইনারই থাকবে আমার যা মনে হচ্ছে। তো বাট আমরা যারা নতুন বিজনেসে আপনার অন্যান্য সেক্টর নিয়ে চিন্তা করতেছি, তাদের ক্ষেত্রে প্ল্যানিং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্ল্যানিং এর ক্ষেত্রে স্যার, লাইক অনেকে কেউ তো শুরু করে 5 লক্ষ দিয়ে, কেউ হয়তো 5 কোটি টাকা দিয়ে শুরু করে একটা বিজনেস। সো আপনার সাজেশন মানে কি হতে পারে একজন একদম নতুন উদ্যোক্তার জন্য বা নতুন ইনভেস্টরের জন্য? এই ইনভেস্টের পরিমাণটা তার হাতের যে টোটাল ক্যাপিটালের কোন মানে কি অংশটা তার জন্য সবচেয়ে নাইস? আমার প্রথম সাজেশন হচ্ছে যে নিজের পয়সা দিয়ে ব্যবসা করবেন না, ব্যাংকের পয়সা দিয়ে ব্যবসা করবেন। এই যে প্রথম সাজেশন। আপনার নিজের যে টাকা আছে সে টাকা আপনি সিকিউর রাখবেন, আপনি রিস্ক নেবেন না, এটা হচ্ছে প্রথম। কিন্তু এই সাজেশন মানা সম্ভব না, কারণ বাংলাদেশে স্টার্ট আপ কোম্পানিকে কোনো ব্যাংক টাকা দেয় না, রাইট? সো সুতরাং আপনার নিজের পয়সা দিয়ে ব্যবসা শুরু করতে হবে, এছাড়া কোনো অপশন নাই। তো এটার কোনো আসলে 5 কোটি না 5 লাখ এটা তো আসলে বলা সম্ভব না, ডিপেন্ডস অন ইউর বিজনেস। আমি যেটা বলবো যে আপনি আগে খরচ কত করবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি 5 বছরে কি অ্যাচিভ করতে চান সেটা আগে ঠিক করুন। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই আপনার প্রশ্নটাই হচ্ছে ইজ এ প্রবলেম স্টেটমেন্ট ফর অল অফ আস। সেটা হচ্ছে আমরা মনে করি পকেটে টাকা আছে, এবার আমি ব্যবসা শুরু করে দিই, এটা কিনি এটা বিক্রি করি, দিস ইজ হাউ উই ডু ইট। এটা কিন্তু আসলে ব্যবসা শুরু করার ওয়ে না। আপনি আপনার একটা কনসেপ্ট আছে, আপনি কনভিন্স যে কনসেপ্টটা কমার্শিয়াল, মানে হচ্ছে আপনার একটা বিজনেস আইডিয়া আছে, যেই আইডিয়াটার জন্য মানুষ টাকা খরচ করতে রাজি আছে। এই যে আমি এগেইন আই কাম ব্যাক টু দ্যাট ব্যাটারি কনসেপ্ট। আপনি বিশ্বাস করেন বাংলাদেশে এই ধরনের ব্যাটারি যদি আপনি বানান, এটার কাস্টমার আছে, আপনি যেই দামে এই ব্যাটারিটা বিক্রি করতে চান সেই দামে এই ব্যাটারিটা কেনার লোক আছে, এবং যে পরিমাণ লোক সেই ব্যাটারি কিনবে তাতে আপনার বিজনেসটা ভায়াবল হবে। এই আন্ডারস্ট্যান্ডিং থেকেই তো আপনি বিজনেসে নামছেন। এবার আপনি ঠিক করে নেন এই আগামী 5 বছরে আপনি কি করতে চান, আপনি কত ইউনিট বিক্রি করতে চান, কত টাকা আয় করতে চান, কি করতে চান, এটা আপনি ঠিক করেন। দেন সেখান থেকে ক্যালকুলেট করে পেছনে আসেন, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে কত টাকা আপনার এখন খরচ করতে হবে, বা এটা আসলে করার মতো ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনার আছে কিনা, অথবা আপনি কতদিন নিজের পয়সায় ব্যবসা চালাতে পারবেন, তারপরে আপনার ব্যাংকের কাছে যেতে হবে। আগে লক্ষ্যটা ঠিক করেন, সেটা অনুযায়ী আপনার অপারেশনাল প্ল্যানটা তৈরি করেন, সেটা করলেই আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এমনি এমনি চলে আসবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কত টাকা খরচ করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। তবে যারা চাকরি থেকে ব্যবসায় আসেন তাদের একটা বড় সমস্যা হচ্ছে মাসের শেষে আগে অ্যাকাউন্ট ক্রেডিট হতো, এখন ডেবিট হবে, তো
মানসিকভাবে এই প্রস্তুতিটা নিয়ে রাখেন যে এই জীবনটাই হবে সামনের অন্তত 3-4 বছর। জি চাকরিজীবীদের হাতে পয়সা থাকে, ব্যবসায়ীর হাতে পয়সা থাকে না। তো আপনার অনেক লাইফস্টাইল হ্যাবিট চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, থ্যাংক ইউ।